কলেজের পিছনের বড় বটগাছটার নিচে বসে চোখের পানিতে শার্ট ভিজে যাচ্ছে আমাদের গল্পের নায়ক রাসেল। কোনো বাধাই যেন মানছে না চোখের পানি। রাসেল ডান হাতে উল্টো পিঠ দিয়ে চোখের কোণে লেগে থাকা পানি মুছে আর সামনের পুকুরটার দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভাবতে থাকে। এমন সময় ওর বন্ধু রাফি সেখানে চলে আসে। তুই আজও কান্না করতেছিস? তোকে কতবার বলছি ওই মেয়েকে ভুলে যেতে, কিন্তু তুই তো নাসরবান্দা, ভাঙবি তবু মস্কাবি না। কি করে ভুলবো ওকে বল? আমি নিজেকে যতটা না ভালোবাসি তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসি ওকে। ইসরাত যে আমার বেঁচে থাকার উৎস, ওকে ছাড়া আমি এটাকেই পৃথিবীতে অন্ধকার মনে হয়, এত আলো থাকার মাঝেও। কিন্তু তুই কি বুঝেছিস না? ও তোকে দেখতে পারে না, কতটা অবহেলা করে। সে আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। করুক না, তাতে কি? অবহেলা করাটা তো ওর অধিকার, আর অবহেলা সহ্য করাটা আমার কর্তব্য। তা আজকে আবার তোর সাথে ইশরাত কি করছে সেটা একটু খুলে বলতো। আজকে দেখলাম ইসরাত অন্য একটা ছেলের সাথে একসঙ্গে বাইকে বসে ঘুরছে। আমি কি এতটা খারাপ বল, যে আমাকে ভালোবাসা না দিয়ে এত এত অবহেলা দিচ্ছে? কেন ঘুরবে না বল? তুই যে একটা ইতিম সেটা কি ভুলে গেছিস? তুই কোথায় আর ও কোথায় একটা বার সেই কথা চিন্তা করে দেখেছিস? কখনো কি ওকে ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পেরেছিস 2 বছরে? যে আজকাল মেয়েরা এই জিনিসটাই বেশি পছন্দ করে। তুইও এতিম বলছিস? আর বলবি না কেন, আমি তো সত্যি একটা এতিম। আচ্ছা, এই পৃথিবীতে কি টাকাই সব? আমার মতো মানুষের কি কোনো মূল্য নেই? ছড়ি, তোকে ইতিম বলতে চাইনি, শুধু মনে করিয়ে দিলাম। আর টাকায় যদি সব না হতো, তাহলে যে তোকে এত ভালোবাসে সে কেন দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে? না, তুই এভাবে বলিস না। আমি ওকে ছাড়া এক সেকেন্ডও ভাবতে পারি না। জানিস তো, গাছ যেমন মানুষের থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচতে পারে না, তেমনই করে ইসরাত হলো আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। তাহলে তুই বল, আমি সেই অক্সিজেন ছাড়া কিভাবে বেঁচে থাকতে পারি? থাক, তুই তোর এই দেমাগি ইসরাতকে নিয়ে অবহেলায় পুড়ে পুড়ে মর, আমি গেলাম। রাফি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাসেল একদানে রাফির যাওয়ার দিকে ফলকহীন চোখে তাকিয়ে থাকে। আপনারা তো কিছুই বুঝতেছেন না, তাই তো? আর কি বুঝবেন, আমি তো এখনও ক্লিয়ার করে বুঝেই বলিনি। তাহলে চলেন ভালো করে বুঝে আসি। রাসেল হলো এই গল্পের নায়ক। একটা ইয়েতিম বাবা মায় এই পৃথিবীতে আছে কি না সেটা আজও অজানা। হয়তো লেখক সাহেব জানেন। রাসেল অনার্স প্রথম বর্ষে পড়ে। ছাত্র হিসেবে খুবই মেধাবী, আবার সকলের অবহেলা পাওয়াতেও যেন টপ পজিশন নিয়েছে। কেননা বুঝতেই পারেন গরিবদের এই সমাজে কোনো দাম নেই। আর রাফি হলো বড়লোক বাবার একমাত্র সন্তান। রাসেলকে রাফি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই তো রাসেল আজও এই কলেজে পড়তে পারছে, না হলে কবেই চলে যেতে হতো। হয়তো ওর কপালে পড়াশোনা শব্দটাই বিলীন হয়ে যেত। এই রে, আপনাদের সাথে কথা বলতে বলতে রাসেলের কথা তো পুরোই ভুলে গেছি। চলেন রাসেলের কাছে ফিরে যাই। রাসেল পকেট থেকে পুরানো বাটন ফোনটা বের করে ইসরাতের নাম্বার কল দেয়। একবার রিং হয়, কিন্তু কল রিসিভ করে না। দুবার দেওয়ার পরে 440 ভোল্টের রাগ নিয়ে কলটা রিসিভ করে বলে, কি জন্য এখন আবার ফোন করেছো? তুমি জানো না আমার সামনে পরীক্ষা? ও, তোমার সামনে তো পরীক্ষা, আমার সেটা মনেই ছিল না। তা একটু ভালো করে বললেও পারতে। তোমার সাথে এত প্রেমের সুরে কথা বলার সময় বা ইচ্ছা কোনোটাই নেই। আমাকে যখন তখন ফোন দিয়ে বিরক্ত করবে না, বলে দিলাম। আমি কি সত্যি তোমার বিরক্তের কারণ? আমার সাথে একটু মন খুলে কথাও বলতে ইচ্ছা করে না তোমার? না, করে না। তোর সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে চাচ্ছি না। এখন তুই নিজেই ফোন কাটবি নাকি দারোয়ান ডেকে কল কাটবো আমি, কোনটা? না না, সেটার দরকার নেই। সিম কোম্পানি স্যারেরা তো আছে ডিসকানেক্ট করার জন্য। তুমি শুধু লাল বোতামটা চাপ দিলেই হবে। বুঝতে পেরেছিস তাহলে। এখন দূর হ আমার সামনে থেকে, সময় হলে কথা বলবো। তুমি যে বলছো পরীক্ষার জন্য কথা বলতে পারবে না, কিন্তু ছেলেদের নিয়ে বাইকে করে ঠিকই ঘুরে বেড়াও। তুই কি এখন আমাকে সন্দেহ করিস নাকি? আর ও আমার মামাতো ভাই ছিল। তোমাকে সন্দেহ করার ক্ষমতা আমার নাই। আচ্ছা, পরে সময় হলে কল দিও। অপেক্ষা করাই তো এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাসেল কলটা কাটার আগে ইশরাত ঠাস করে কলটা কেটে দেয়। রাসেল আবারও চোখের পানি মুছে দীর্ঘ একটা শ্বাস পেলে সেখান থেকে চলে আসে গ্যারেজে। কারণ রাসেল এখানেই কাজ করে, এক মুঠো ভাত পেটে দিয়ে শান্তিতে ঘুমাতে পারে। রাসেলের আজকে কাজে আসতে লেট হতে মালিক এসে একটা থাপ্পড় দিয়ে বলে, তোকে এই জন্য কাজে রাখিনি যে আমার ব্যবসার ক্ষতি করবি। কয়টা বাজে দেখেছিস? খুব তো বলেছিলি তোর দ্বারা আমার ব্যবসার উন্নতি হবে। এখন তো ব্যবসার লাল বাতি জ্বালাচ্ছিস।
আসলে আজকে একটু বেশি সময় কলেজে থাকতে হয়েছে, তাই আসতে একটু লেট হয়েছে। এমনটা আর হবে না। পড়ে কি করবি শুনি? নিজের পেটের ভাত জোগাড় করতেই পারিস না, আবার পড়াশোনা করিস। যা, কাজ কর। রাসেল সেখান থেকে গিয়ে কাজ করতে লাগে। চোখের পানি কখনোই রাসেলের চোখ থেকে সরতে চায় না, সেজন্য ওর সারা জীবনের সঙ্গী হয়ে গেছে। রাসেল দুঃখী মনে কাজ করে রাতে বাসায় এসে হাড়ির দিকে তাকিয়ে দেখে দুমুঠো চাউল আর 2টা আলু ছাড়া কিছুই নেই। কি আর করবে, রাসেল চাল দিয়ে আলু 2টা ভাতের মাঝে দিয়ে গোসল করে নেয়। ভাত রান্না শেষ করে আলু ভর্তা করতে নিয়ে দেখে এক ফোঁটা সরিষার তেলও নেই। কি আর করার, অমনি লবণ মরিচ ঢলে ভর্তা করে খাবার খেতে বসে। তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। খাবারের রুচি দেখে মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি এনে খেলো। হে আল্লাহ, তোমার ভান্ডারে কি শুধু আমার জন্যই কষ্ট গচ্ছিত আছে? যদি সেটাই হয়, তাহলে কষ্টের সাথে আমাকে সেই কষ্ট সহ্য করার ক্ষমতা কেন দাওনি? আমার যে আর এই স্বার্থপর পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে না। কি করে বাঁচবো বলো? যে মানুষটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, সেও আজ দূরত্বটা বাড়িয়ে দিচ্ছে। রাসেল এমনভাবে কাঁদতে কাঁদতে ইসরাতকে কল দেয়, কিন্তু ইসরাত বারবার কেটে দেয়। শেষ পর্যন্ত ফোন সুইচ অফ করে রাখে। রাসেল চোখে পানি নিয়ে কখন যে ঘুমিয়ে যায় সেটা কোনো হদিশই নেই। সকালে ফজরের আজানের শব্দ শুনে রাসেল ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে নেয়। মসজিদ থেকে বাসায় এসে পেটে ক্ষুধা নিয়ে বইকে সামনে রেখে পড়তে বসে। ঘরে কিছুই নেই যে রান্না করবে, আবার পকেটেও টাকা নেই। মাসের শেষ, বুঝতেই পারেন। রাসেল পড়তেছে এমন সময় রাফি কল দেয়। রাসেল রাফির কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো দোস্ত, কেমন আছিস? তোকে কষ্ট দিয়ে আমি কি করে ভালো থাকবো বল? কালকে তোকে একটু বেশি বলেছি, প্লিজ ইয়ার মাফ করে দিস। দুর্বোকা, কষ্টই যার জীবন সঙ্গী, তার আবার নতুন করে কষ্ট কেন হবে? দেখ, এইভাবে বলিস না। আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে আমার কথা শুনে। না রে, তুই যেমনটা ভাবছিস তেমনটা আসলে মোটেও হয়নি। আচ্ছা, বাদ দিতে এসব এখন। আচ্ছা ঠিক আছে, তা বস, সকালে নাস্তা করেছিস তো নাকি? রাসেল রাফিকে যদি বলে নাস্তা করিনি তাহলে এখনই বাসায় খাবার নিয়ে আসবে, কিন্তু রাসেল সেটা চায় না, কেননা এমনিতেই রাফি ওর জন্য অনেক করে। তাই ভেবেচিন্তে বলে, আমি খেয়েছি। তুই খেয়েছিস নাকি এই রাইসের জন্য না খেয়ে দিন কাটাচ্ছিস? ও আপনাদের তো বলাই হয়নি রাইসা হলো রাফির ক্রাশ। কিন্তু আফসোস, রাফির মনে কথায় এখনও রাইসাকে বলতে পারিনি, কারণ রাইসা অনেক রাগী, কাউকে পাত্তা দেয় না। ইসরাতের বান্ধবী বলে কথা। এই দেখেন, একজনের পরিচয় দিতে এসে আরেকজনের কথা মনে পড়ে গেল। চলেন সেটাও শুনেনি। পুরো নাম ইসরাত জাহান, সবাই ইসরাত বলেই ডাকে। ইসরাত এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। ইসরাত হলো ধনী বাবার একমাত্র আদরের মেয়ে। ওর বাবা এই দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন, মাও ডাক্তার, তাই অহংকারটা একটু বেশি। এবার চলেন মূল গল্পে। আরে দোস্ত, কি যে বলিস না, ওর স্বাদ মুখটা দেখলেই আমার পেট ভরে যায়, খাবারের প্রয়োজন থাকে না। কি যে বলিস তুই! সেটাই যদি হতো। ইসরাত তো সেই লেভেলের সুন্দরী। কই, আমার তো না খেলে পেট ভরে না। হ, তোমারটার যেই অহংকার আর শরীর ভর্তি কারেন্ট, তাই তো ওর থেকে তোর কাছে পাওয়ার আসে না। তাহলে ক্ষুধা তোর না লেগে যাবে কোথায়? ভুলে যাস না, রাইসাও কিন্তু ইসরাতের বান্ধবী, আর বলতে গেলে রাগের দিক থেকে কেউ কম না। সেই জন্য তো আজও ওকে ভালোবাসি কথাটা বলার সাহস করতে পারতেছি না। এভাবে অনেক সময় কথা বলে রাফি রাসেলকে রেডি হয়ে বের হতে বলে। ফোন কেটে দেয়। রাসেলও কল কেটে দিয়ে সেই পুরনো শার্টার প্যান্ট পরে বের হয়। একটু পরেই রাফি বাইক নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। মাম্মা, তাড়াতাড়ি বাইকের পিছনে বস, সময় নেই হাতে বেশি। কেন, সময় আবার হাত থেকে কোথায় গেল? নাকি আজকাল সময়কেও রাইসার কাছে রেখে দিস? কি যে বলিস না। আচ্ছা, কথা পরে বলা যাবে, আগে চল। তারপর ওরা কথা বলতে বলতে চলতে শুরু করে। রাফি সোজা একটা রেস্টুরেন্টের সামনে এসে বাইক থামায়, যেটা দেখে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। তাই অবাক নয়নে রাফির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রাফি, তুই কলেজে না গিয়ে এখানে বাইক থামালি কেন? আরে বোকা, তুই ভাবলি কি করে যে আমাকে মিথ্যা বললেই সেটা আমি বিশ্বাস করব? মানে তো ঠিক আমি বুঝলাম না। তুই যে সকালে একটু দানা পানি পেটে দিসনি, সেটা আমি বুঝতে পেরেছি। এখন কথা না বলে চল খেয়ে নেই। আমিও খাইনি তোর সাথে খাবো বলে। রাফির কথা শুনে রাসেল চোখে স্পষ্ট পানি চিকচিক করছে। এমন বন্ধু থাকলে আসলেই কোনো কষ্ট কি কষ্ট মনে হয় না। ওরা দুজন গিয়ে খাবার খেয়ে আবার কলেজে চলে আসে। ওরা দেখতে পায় রাইসে একা একা বসে আছে। দোস্ত, তুই একটু এই কাগজটা রাইসাকে দিবি।
আমার না ওর সামনে গেলেই হার্টবিট কমতে থাকে। তুই আমার বন্ধু, আর আমি তোর জন্য এইটুকু করতে পারবো না, সেটা কিভাবে ভাবলি? তুই তো শুধু আমার কষ্টটা বুঝেছিস। রাসেল নিজের হাতে একটা চিঠি রেখে রাফিকে সেখানে রেখে একা রাইসার কাছে যায়। হাই রাইসা, কেমন আছো? রাইসা অন্যদিকে তাকিয়েছিল। রাসেলের কথা শুনে ওর দিকে তাকায়। রাসেল হাত বাড়িয়ে কাগজটা বের করে রাইসার দিকে দিতে নিলেই রাইসা এমন একটা কাজ করে যেটা বিশ্বাসযোগ্য ছিল না। কেননা রাইসা রাসেলের হাতে কাগজ দেখে রাগী লুক নিয়ে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক। রাফি তো যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আর রাসেলের কথা কি বলবো বুঝতেই পারছেন। মানুষ হাজার বলতে শখ খেলে যেমন হয়। এই, আপনার লজ্জা করে না? নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে লাভ লেটার দিচ্ছেন। রাসেল যেই না কিছু বলতে যাবে অমনি সেখানে স্ট্রেস চলে আসে আর রাসেলের মুখের কথা কেড়ে নিয়ে বলে, রাইসে কি হয়েছে রে যে তুই এভাবে ওর গায়ে হাত তুললি? আর বলিস না, তুই তো একটা লম্পটকে ভালোবেসেছিস, তুই থাকা সত্ত্বেও আমাকে ভালোবাসার লাভ লেটার দিতে চাইছে। রাইসার কথা শুনে ইসরাত রাসেল থেকে কোনো কথা না শুনি থাপ্পড় লাগিয়ে দেয় আর চিল্লান দিয়ে বলে, আমি জানতাম তোর চরিত্র ঠিক নাই, তাই বলে তুই এইভাবে আমি থাকা সত্ত্বেও আমার বান্ধবীকে ভালোবাসার কথা বলতে আইসোস? রাসেল কোনো কথাই বলছে না। কি করে বলবে বলেন? দুজনের থাপ্পড়ে ওর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। সবাই যেন বিনা পয়সায় সিনেমা দেখতে ব্যস্ত। রাফি আর দূরে দাঁড়িয়ে থাকতে না পেরে কাছে এসে আর বলে, অনেক হয়েছে আর না। রাইসা, তুমি যে ওর গালে হাত তুললে, একটাবার কি কাগজটা হাতে নিয়ে খুলে দেখেছো ভিতরে কি আছে? না, আর কোনো দেখা আর কেন দেখবো? ওর মতো মানুষ ওইগুলো ছাড়া তো আর কিছুই দিবে না, স্বাভাবিক। হ্যাঁ রাইসা তো ঠিকই বলেছে, আমি ওর তো কোনো ভুল দেখছি না। না, ও লম্পট না। আসলে আমার ভুল হয়েছে ওকে দিয়ে কাগজটা পাঠানো। যদি আমি জানতাম এমনটা হবে তাহলে কখনোই দিতাম না। মানে? আমি অনেক দিন ধরেই তোমার বান্ধবী রাইসাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু রাইসা যদি রাজি না হয় বা ওর যে রাগ কিছু করে ফেলে, তাই ভালোবাসি কথাটাই বলার সাহস হয়ে ওঠেনি। আজকে রাসেলকে দিয়ে আমার মনের কাগজে লিখে পাঠিয়েছি আর এইসব হয়ে গেল। রাফির কথা শুনে রাইসা তো লজ্জায় লাল হয়ে যায়। আর ওইদিকে রাসেল ওঠে। রাফি, তুই থাক, আমি গেলাম, ভালো লাগছে না। রাসেলের কথা শুনে রাফি যে কিছু বলবে সেটা আর হলো না, কেননা রাসেল বলেই চলে যায়। এইদিকে রাইসা ও ইসরাত একটু অপরাধ বোধ করে। ইস, আমি পাগলটার সাথে এত বড় ভুল করে ফেললাম, একটাবার বুঝতেও চেষ্টা করলাম না। বুঝবে কি করে? এখন যে অন্যকে পেয়ে গেছো, আমার বন্ধু হয়ে গেছে পর, মনে রেখো একদিন ঠিক এর হিসাব কষতে হবে, কিন্তু সেদিন কোনো ফর্মুলা দিয়েই ফল মেলাতে পারবে না। বলে রাফি সেখান থেকে চলে যায়। এদিকে রাইসা তো মনে মনে সেই খুশি যে রাফিও ওকে ভালোবাসে, কেননা রাইসাও আগে থেকে রাফিকে পছন্দ করে। ধুর, ওর জন্য আমি কেন কষ্ট পাচ্ছি? একটু পরেই তো আবার ঠিকই আমার কাছেই চলে আসবে। তা হয়তো আসবে, কারণ রাসেল ভাই যে তোকে একটু বেশি ভালোবাসে, কিন্তু আমি রাফির ভালোবাসার উত্তরটা দিতে পারলাম না। কিরে, তাহলে তুইও কি ডুবে ডুবে রাফি ভাইয়ের প্রেমের জল খাচ্ছিস নাকি? রে, আমি যে ওকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু অজানা ভয় বলতে পারিনি। আজকে সে খুশি যেটা তোকে বলে বোঝাতে পারবো না। তুই তো খুশিটাকে ঠিকই পেলি। মাঝখান থেকে আমার পাগলটা শুধু শুধু গুনে গুনে 4টা থাপ্পড় খেলো, ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। ভাইয়ার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আমার ভালোবাসার কথা জানাতে এসে বেচারা নিজেই ফেঁসে গেল। আরে ধুর, ওর মতো ফকিরের কাছে আবার কিসের ক্ষমা? ওর কাছে ক্ষমা চেয়ে তুই কি তোর সম্মানটা নষ্ট করবি নাকি? তুই ভাইয়াকে ভালোবাসিস, তাহলে এই কথা তুই কিভাবে বলছিস? তোর লজ্জা করতেছে না নিজের ভালোবাসার মানুষের সম্পর্কে এইসব কথা বলতে? ভুল তো সেখানেই করেছিলিস। ওকে ভালোবেসে তখন কি আর বুঝতাম যে ওর সাথে আমার রিলেশন করাটাই ভুল? এই 2 বছরে কোনো দিনও একটা জিনিস কি গিফট করেছে বল? কখনো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে পর্যন্ত নিয়ে যেতে পারিনি, তাহলে ওর সাথে রিলেশন করে আমার জীবনটাকে কেন নষ্ট করব? তুই এখন কি করতে চাইছিস বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ও আমাকে এতটাই ভালোবাসে যে হুট করে কিছু করে বসতে পারে, তাই ওকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। লোকে কি বলে, একটা এতিম গ্যারেজের ছেলে এই ইসরাত চৌধুরীর বয়ফ্রেন্ড। এটা শুনে আমার সম্মানের 18টা বেজে 20টার কাছাকাছি চলে যায়। দেখ ইসরাত, এটা করা কি ঠিক হবে না?
ভাইয়া গরিব হলে মানুষ হিসেবে খুব ভালো, এতটাই সহজ সরল যে তুই যে দিকে বলিস সেদিকেই থাকে। তোর ইচ্ছে হয় তুই ওকে তোর বিএফ বানিয়ে নেগা যা। দুই বন্ধু একজনের বয়ফ্রেন্ড। ইসরাত হেসেন, একদিন এমন দিন আসবে যেদিন বুঝবি রাসেল ভাইয়া তোর জীবনের কতটা অংশ জুড়ে ছিল। এভাবে আরও অনেক কথা বলে ইসরাত রাইসা চলে যায় ক্লাস করতে। এদিকে রাসেল এসে নদীর ধারে গাছের গোড়ায় শিকড়ের উপর বসে চোখের পানিতে বুক ভাসিয়ে যাচ্ছে। রাসেলের মনের গহীনে জমানো কষ্টের পরিমাণটা যখনই বৃদ্ধি পায় তখনই এইখানে চলে আসে, যেন প্রকৃতির সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রাসেল এক মনে নদীর স্রোতের দিকে তাকিয়ে ভাবছে, নদীর এই অঝোর ধারায় বয়ে চলা স্রোতেরও একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে গিয়ে অন্যদিকে মোড় নেয়, কিন্তু আমার জীবন নামক নদীতে সেই স্রোত হামেশাই বয়ে চলেছে। তার কি কোনো নির্দিষ্ট জায়গা নেই? ওই আল্লাহ, আমাকে যদি এই পৃথিবীতে একা করে রাখবে তাহলে আমাকে এই স্বার্থপর পৃথিবীতে পাঠিয়েছো কেন? জানো, যখন সবাই আমাকে এতিম বলে তখন মনে হয় এই ছোট্ট কলিজাটা কসাইখানাতে গরুর কলিজা কেটে টুকরো টুকরো করার মতো লাগে। তারা কেন বোঝে না আমি কি নিজে থেকে এতিম হয়েছে, নাকি তুমি আমাকে এতিম করে পাঠিয়েছো? আমার মা বাবা তো আমাকে এই পৃথিবীর আলো দেখিয়ে বেঁচে গেছে, রেখে গেছে এই দুঃখের সাগরে ভাসতে ভাসতে জীবন সংগ্রাম করার জন্য আমাকে। জানি না এই পৃথিবীর বুকে তারা কি আজও আছে, নাকি তোমার কাছে থেকে আমার কষ্ট দেখে মজা নিচ্ছে। রাসেল এক মনে এইসব ভেবেই যাচ্ছে। এইদিকে অনেকটা সময় ধরে রাফি কাজে ব্যস্ত থাকার কারণে রাসেলের খবর নিতে পারেনি। হঠাৎ রাসেলের কথা মনে হলে ফোন করে। রাসেল রাফির নাম্বার দেখে চোখের কোণে জমে থাকা পানি মুছে ফোনটা রিসিভ করে। হ্যাঁ দোস্ত, বল। কোথায় তুই এখন? লোকালয়ে তো আমার থাকতে ভালো লাগে না, তাই কোলাহলমুক্ত জায়গায় নীল আকাশের নিচে নদীকে সঙ্গী বানিয়ে বসে বসে তার সাথে নিজের কষ্টগুলো ভাগ করে নিচ্ছে। যদি নদীর স্রোতের মতো আমার বুকে জমে থাকা কষ্টগুলো ভেসে যেত। দেখ, এভাবে বলিস না। আমার ভুল হয়েছে তোকে ওখানে পাঠিয়ে। আমি যদি আগে একটা বার ভেবে দেখতাম এমনটা ঘটবে তাহলে কখনোই তোকে যেতে দিতাম না। তুই মিছে মিছে নিজেকে দোষারোপ করছিস। আমার আল্লাহ যে ওইটা আমার জীবন খাতায় আগেই লিখে রেখেছিল, যেটা কেউ পরিবর্তন করতে পারে না। তোর সাথে কথা বলে কোনোদিন পেরে উঠিনি, আজকে তাহলে কিভাবে পেরে উঠবো? আচ্ছা তুই চলে আয়, ওখানে থাকতে হবে না। এভাবে আরও কিছু সময় কথা বলে রাফি কল কেটে দিলে রাসেল সেখান থেকে উঠে গ্যারাজে এসে কাজ করতে লাগে। কাজ করতে করতে সন্ধ্যার আধার ঘনিয়ে আসে। রাসেল কাজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় রেঁধে খাওয়ার মতো কিছুই নেই, শুধু ফ্রিতে পাওয়া পানি ছাড়া। আবার এখন তো এই পানিও অনেক জায়গায় ফ্রিতে পাওয়া যায় না। রাসেল পেটের ক্ষুধাকে পাথর চাপা দিয়ে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে। ভীষণ মনে পড়ছে ইসরাতের কথা, তাই বিছানার পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে ইসরাতের নাম্বারে কল দেয়। কিন্তু ওই যে কথায় আছে না, কপাল ভালো থাকলে সব কিছুই পাওয়া যায়, তেমনি রাসেলও পেল ওই পাশ থেকে একটা সুন্দরী মেয়ের মিষ্টি কণ্ঠে। আপনি যেই নাম্বার কল করেছেন সেটা এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে একটু পরে আবার চেষ্টা করুন। রাসেল বারবার দিতেই থাকে, কিন্তু ভয়েজের কোনো পরিবর্তন হয় না। তাই কি আর করবে, বুকের মাঝে কষ্টকে লুকিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। আজকে যেহেতু কলেজ বন্ধ কোনো এক কারণে, তাই আর কলেজে যেতে হলো না। দোকান থেকে 5 টাকা দিয়ে একটা রুটি আর একটা চা নিয়ে রুটি ভিজিয়ে খেতে থাকে, যেটা ইসরাতের চোখে পড়ে যায়। দেখো দেখো কিভাবে একটা হরেক মাল রুটি চায়ের কাপে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। ছি, আমার ভাবতে ঘৃণা লাগে যে ওর মতো ফকিরের সাথে প্রেম করেছি। কত ছেলে আমার পিছনে ঘুরে সেটা একটা বারের জন্য ভাবিনি। আসলে ইসরাত ওইখান দিয়ে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিল, আর তখনই খাওয়া দেখতে পায়। রাসেল সেখান থেকে গ্যারেজে চলে আসে আর প্রতিদিনের মতো কাজ করতে থাকে। হঠাৎ ইসরাত গাড়ি নিয়ে সেখানে চলে আসে, যেটা রাসেল খেয়াল করেনি। আমার গাড়িটা একটু দেখো তো, কি যেন হয়েছে, শুধু শব্দ করে। ইসরাতের কথা শুনে রাসেল পিছনে ফিরে তো অবাক, কেননা সত্যি সত্যি তো ইসরাত। আরে, তুমি এখানে কিভাবে? আর রাতে কতবার কল দিলাম কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। রাসেল একটা মোড়ে ইসরাতের দিকে এগিয়ে দিতে দিতে বলে উপরের কথাগুলো। আমি এক জায়গায় গিয়েছিলাম আর সেখান থেকেই শুরু হলো এই কাহিনী গাড়ির সাথে। আর রাতে আমার ফোনে চার্জ না থাকার কারণে বন্ধ ছিল। ও আচ্ছা, বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার গাড়ি এখনই ঠিক করে দিচ্ছি। এইটাতে বসবো আমি? এটা তুই ভাবলি কি করে? এটাতে তো আমার বাড়ির কুকুরও বসে না। ইসরাতের কথা শুনে রাসেলের হাসি মাখা মুখটা নিমিষেই মলিন হয়ে যায়। আসলেই তো এই মোড়াইকে সবাই বসতে পারে। এটা ছাড়া তো আর কিছু এখানে নেই। আচ্ছা তুমি গিয়ে গাড়িতে বসে থাকো, বাইরে থাকতে হবে না।
ঠিক আছে, তুই তাড়াতাড়ি গাড়ি ঠিক কর, আমি গাড়িতেই বসে রইলাম। রাসেল আর কোনো কথা না বলে গাড়িটা কাজ করতে লাগে। কিছুটা সময় পরে রাসেল গাড়ির কাজ শেষ করে। তুমি গাড়ি টেস্ট করবে নাকি আমি গাড়ি টেস্ট করব, কোনটা? তোর ওই নোংরা হাতে আমার গাড়ি চালাইতে আসলে তো গাড়িটাই নোংরা হয়ে যাবে, আমি দেখছি। ইশরাতের কথা শুনে রাসেল মন খারাপ করে বলে। আচ্ছা, তোমার গাড়ি তুমি দেখো। ইশরাত গাড়ি চালিয়ে দেখলো ভালো হয়েছে, তাই ব্যাগ থেকে কিছু টাকা বের করে বলল, এই নে ধর তোর কাজের মজুরি, আর বাকি যেটা আছে সেটা দিয়ে খেয়ে নিস। একটা রুটি আর চা খেয়ে যে কারোর দিন পার হয়ে যেতে পারবে সেটা ভাবতে কেমন লাগে। রাসেল যে কিছু বলবে সেটার কোনো সুযোগ না দিয়ে ইশরাত গাড়ি নিয়ে চলে যায়। রাসেল অবাক নয়নে টাকাগুলোর দিকে তাকিয়ে ভাবে, এই কাগজের নোটের জন্য মানুষ কেমন হতে পারে সেটা ইসরাতকে না দেখলে বোঝাই যেত না। ও কেন বোঝে না যে এই নোটগুলো শেষ হয়ে যাবে, কিন্তু ভালোবাসা কখনোই শেষ হবে না। রাসেল কথাগুলো ভাবছে, ঠিক তখনই গ্যারেজের মালিক এসে এমন একটা কাজ করে বসে যেটা দেখে উপস্থিত সবাই অবাক। কেননা গ্যারেজের মালিক এসে রাসেলের হাত থেকে টাকাগুলো থাবা দিয়ে কেড়ে নেয়, যেটা দেখে সবাই অবাক। রাসেল তো মনে হয় ইস্টুস হয়ে গেছে। আজকে ভালো কাজ করেছিস, এতগুলো টাকা একসঙ্গে কি মজা। এই নে ধর, এটা দিয়ে কিছু কিনে খাস। পকেট থেকে একটা 10 টাকার কাগজের মূল্যবান করকরা নোট বের করে রাসেলের হাতে দেয়। রাসেল আর কি করবে, সেই টাকা মালিককে ফিরিয়ে দেয়। দেখেন, এই টাকাটা তো আপনার, আমি কেন নিব? আর আমার কিছু খাওয়ার প্রয়োজন নেই। ও, তাহলে ভালোই হলো, 10 টাকা আমার কাছেই জমা হলো। এর সাথে আর 10 টাকা হলে 20 টাকা হবে নি। কি কিপটে রে বাবারে বাবা, আমি এত কিপটে মানুষ কখনোই দেখিনি। এই, তুই কি আমাকে বিড়বিড় করে কিছু বলছিস নাকি? না মালিক, আপনাকে কিছু বলার সাধ্য আমার নেই, বা কখনো হবেও না। ঠিক আছে, যা, এখন আর কথা না বলে গিয়ে কাজ কর। রাসেল সেখান থেকে গিয়ে আবারও কাজ করতে শুরু করে। কাজ করছে কিন্তু হাত চলছে না। কি করে চলবে বলেন? পেটে ভাত না থাকলে কি আর কাজ করার শক্তি থাকে? রাসেল তবু অনেক কষ্টের সাথে কাজ করতে থাকে। দুপুরে কাজ থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসে। কি ভেবেছেন খুব ভালো মন্দ জিনিস বাজার করেছে? আরে না, কারণ ওর কাছে এত ভালো বাজার করার টাকাই তো নেই। রাসেল বাসায় এসে চুলাতে ভাত বসিয়ে গোসল করে নেয়। ভাত রান্না হয়ে গেলে আলু ভর্তা করে ভাত খেয়ে নিয়ে সেই একটা ঘুম দেয়। বিকেলে ঘুম থেকে উঠতে না উঠতে রাফি কল দেয়। কি মাম্মা, কই তুমি? একটু ঘুমিয়েছিলাম রে, মাত্র উঠলাম। তার কোনো দরকার নাকি? না রে, তেমন দরকার না। একটা সুখবর আছে মামা। কি সুখবর, একটু বল শুনি। রাইসা ও আমাকে ভালোবাসে, সেটা নাকি অনেক আগে থেকে। আমি সত্যি অনেক খুশি রে। যাক, আমি খুশি যে নিজের গালে থাপ্পড় খেয়েও তোর ভালোবাসার জন্য কিছু করতে পেরেছি। এমনিতেও তো আমার মতো মানুষ কারোর উপকারে আসে না। এই চুপ থাক, তোর উপকার আমি কোনোদিন ভুলবো না। তুই আমার জন্য অনেক করেছিস। তুই আমার জন্য যা করিস সেটার তুলনায় তো আমি কিছুই করিনি। হয়েছে, এখন ফ্রেশ হয়ে মামার চায়ের দোকানে চলে আয়। আর তোর জন্য একটা টিউশনের ব্যবস্থা করছি। আমার কাছে আবার কে পড়বে বল? আমার যে জামা কাপড় সেটা দেখেই সবাই তো দৌড়ে চলে যায়, কেননা গরিবদের কাপড়ে নাকি দুর্গন্ধ লেগে থাকে। এর আগেও তো অনেকগুলো টিউশনির ব্যবস্থা করে দিয়েছিলে, কিন্তু পড়ানোর সুযোগ হয়নি। ওই, তোকে কি আমি এত কথা বলতে বলেছি? যেটা বললাম তুই সেটা কর। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি এখনই চলে আসতেছি। তোর ডাক শুনে আমি আর কি না এসে পারি বল? এই ভেবে কিছু সময় কথা বলে রাসেল কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে টেবিলের কাগজের নিচে পড়ে থাকা 10 টাকা পকেটে নিয়ে খুশি মনে রাফির কাছে চলে আসে। রাফি ওর আগেই এসে বসে আছে। মামা, তোর তাহলে আসতে এত সময় লাগলো? আর বলিস না, আসতে একটু লেট হয়ে গেল, কেননা আজকে রাস্তায় ঘাটের যে অবস্থা বুঝতে তো পারছিস। মামা বুঝেছি। এখন বস, চা খা। মামা, মামার হাতে চা অনেক দিন হলো খাই না। এই মামা, 2টা কড়া করে দুধ চা দাও তো। মামা, একটা কড়া করে দিন। আর একটা অতটাও কড়া করতে হবে না, কারণ রাফির ঠোঁট পুড়লে এখন ভিটামিন নিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু আমার সেই কপাল নাই। রাসেলের কথা শুনে রাফি ও দোকানদার মামা হাসতে থাকে। হ্যাঁ দোস্ত রে, হ্যাঁ দোস্ত, হয়েছে। এভাবে বলিস না, মাত্র রিলেশন শুরু হলো আর তুই ভিটামিনের কথা বলেছিস। ভিটামিন তো ঠিকই নাও, আর আমি বললে সেটা অপরাধ, তাই না? রাসেল ও রাফি কথা বলছে আর চা খাচ্ছে। কিছু সময় পরে চা খাওয়া শেষ করে রাফি রাসেলকে সেই টিউশনের জায়গায় দিয়ে পরিচয় করিয়ে দিয়ে যায়। রাসেল একটা ছেলেকে পড়াবে। ছেলেটি এবার ক্লাস 7-এ পড়ে। রাসেল ছেলেটিকে ভালো করে পড়িয়ে চলে গেল বাসায়। সারাদিনের একবারের জন্য ইশরাতের কাছে কল দেয়নি, তাই কল দেয়।
রিং হচ্ছে কিরিং কিরিং করে। হ্যাঁ, কি বলবে বলো? আমার আবার সময় নেই কথা বলার। আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? তুমি কি বুঝো না তোমার দেয়া অবহেলা আমার কলজায় সয় না? এর থেকে ভালো ব্যবহার তুই কিভাবে আশা করিস, তাও আবার এই ইসরাত চৌধুরীর থেকে? যেটা করতেছি সেটা নিয়েই সন্তুষ্ট থাক। হুম, কি আর করার, থাকতেই হবে। কেননা আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই জন্মেও তোমাকেই চাই, আর পর জন্মেও শুধু তোমাকেই চাই আমি। তোর যদি কথা বলা শেষ হয়ে থাকে তো কল কাটমু আমি, বল। মাত্র কথা বলা শুরু করলাম, আর এর মধ্যেই তুমি কল কাটতে চাইছো? আচ্ছা, কথা বলতে হবে না, পড়ো। রাসেল উপরের কথাগুলো বলেই কলটা কেটে দেয়। এদিকে ইশরাত মনে মনে ভাবে, ফকিরের বাচ্চা, আমি তো এটাই চাই যে তুই আমার জীবন থেকে চলে যা। কেন পড়ে আছিস তুই আমার জীবনে? তোকে যে আমি আর ভালোবাসি না। তোর মতো খ্যাতকে আমার একদম সহ্য হয় না। রাসেল রাতের খাবার খেয়ে বই নিয়ে পড়তে থাকে। গভীর রাত পর্যন্ত পরে রাসেল বইয়ের উপরে মাথা নিয়েই ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। এই সময়টা যেন খুবই মধুমাখা একটা সময়। এখনও সূর্যি মামা তার আবরণের খোলস থেকে বাইরে আলো নিয়ে আসেনি, তাই তো শিশির কণাগুলো ঘাসের উপরে পড়ে চিকচিক করছে। রাসেল প্রতিদিনের তো রান্না বসে একটু বই নিয়ে পড়তে বসে। খাওয়া দাওয়া করে কলেজের সময় হলে কলেজে চলে যায়। রাসেল এসেই দেখতে পায় রাফিয়ার রাইসা বকুল গাছটার নিচে বসে আছে। রাসেলের একটু খারাপ লাগে, তাই মনে মনে ভাবে, যে পেয়ে আমাকে ভুলে গেলি দোস্ত, যে তুই কলেজে আমাকে কখনো না নিয়ে আসতি না, আর সেই তুই আজকে ঠিকই এসে বসে আছিস। আসলে মানুষ ঠিকই পরিবর্তনশীল হয়, কিন্তু জীবনের ডায়েরিতে জমে থাকা কালো কালির লেখা স্মৃতিগুলো পরিবর্তন হয় না। রাসেল এইসব ভাবতে ভাবতে ওদের কাছে চলে আসে। রাসেল যে ওদের কাছে এসেছে সেই দিকে কোনো খেয়ালই নেই রাফির। রাসেল এসে রাফির পাশে বসে বই নিয়ে পড়তে থাকে। একটু পরে ইশরাত চলে আসে। কেমন আছো তুমি? ভালো আছি, তাই তো ঠিকভাবে কলেজে আসতে পেরেছি। সেটা কি দেখছিস না? ও, আসলে তুমি ঠিকই বলেছ। আমি আসলে ওইটা খেয়াল করিনি, কেননা তোমার চাঁদ মুখটা দেখলেই দুনিয়ার সবকিছু ভুলে যাই আমি। এই দেখ, আমি কোনো গাড়ির চাকা নই যে তুই পাম দিলেই ফুলে উঠব। সো বুঝে চুপ থাক। আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলতে পারো না? এমনভাবে কথা বলছি সেটাই তোর কপাল ভালো, বুঝলি? হুম, তুমি অনেক বদলে গেছো ইসরাত, কিন্তু মনে রেখো, এই রাসেল কখনো বদলাবে না। এখনো বলবো, তোমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, আর মরণের পরেও আল্লাহর কাছে তোমাকে চেয়ে নিয়েই বলবো, ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসি। ধুর, এত বেচার ভালোই লাগে না। এই রাইসা, ওকে এখান থেকে চলে যেতে বলতো। ওর কথা আমার শুনতেই গা ঘিন ঘিন করে। কি বলিস এসব? যে মানুষটার সাথে একটা মুহূর্ত কথা না বলে থাকতে পারতি না, আমার হাজার বারণ করার পরেও, আর সেই তুই আজ কি বলছিস? ঠিকই বলছি, এখন আর ওকে আমার দেখতে ইচ্ছে হয় না। ওর কি যোগ্যতা আছে, হ্যাঁ, এই ইসরাত চৌধুরীর সাথে প্রেম করার? আর সব থেকে বড় কথা, আমি আগে জানতাম না ও একটা এতিম। আর আমি কোনো এতিমের সাথে থাকতে পারবো না। রাসেল তো ইশরাতের কথা শুনে ওখানে ইষ্টুস হয়ে বসে থাকে। মনে হচ্ছে এখনই চোখে কোণে জমে থাকা বিন্দু বিন্দু পানি ফোঁটা ঝরে পড়বে। ঠিক আছে ইসরাত, তুমি ঠিকই বলেছ। এই সমাজে এতিমরা একটা বোঝা স্বরূপ, যেটাকে বহন করাও কষ্টকর, আবার ফেলে দেওয়া কষ্টের। ভাইয়া, আপনি কিছু মনে করিয়েন না। আর ওই দিনের ব্যবহারের জন্য সরি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনার কোনো দোষ নেই। আরে এখানে ক্ষমা চাওয়ার কি আছে? যে মানুষের পৃথিবী জুড়েই আমি ছিলাম, সেই যখন বুঝলো না। আর তুমি তো জানোই না। রাফি, তোর কথা বলা শেষ হলে ক্লাসে চলে আসিস, আমি গেলাম। রাফির কোনো কথা না শুনেই রাসেল সেখান থেকে চলে আসে ক্লাসে। পিছনের বেঞ্চে বসে বইয়ের উপরে মাথা দিয়ে চোখের পানি ফেলতে থাকে। আজ ভালোবাসার মানুষটার কাছেও এতটা অবহেলার পাত্র হয়ে গেল। ভাবতেই রাসেলের অবাক লাগে। আগের সময়টা কতই না ভালো ছিল, যখন ইশরাত রাসেলকে ছাড়া কিছুই বুঝতো না। রাসেল এইসব ভাবতেছে, তখনই রাফি এসে ওর মাথায় হাত রাখে। সরি রে, আজকে রাইসাকে নিয়ে আসার জন্য তোকে আনতে পারিনি। বুঝতে পারছিস, নতুন গার্লফ্রেন্ড। আরে এটা এভাবে বলার কি আছে? আজকাল তো সবাই আমাকে অবহেলা করেই যাচ্ছে, তুইও না হয় তাদের দলে যোগ হয়ে যা। রাফি বুঝতে পারে রাসেলের কতটা কষ্ট হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ইশরাতের ব্যবহারে, তাই বলে, দোস্ত, এখনো সময় আছে, কিন্তু ইশরাতকে ভুলে নতুন করে জীবনকে সাজিয়ে নে, নাহলে ইশরাতের দেওয়া আগুনে তোকে সারা জীবন জ্বলতে হবে। তুই কি কখনো লক্ষ্য করেছিস, মাছকে পানি থেকে শুকনায় রাখলে বাঁচতে পারে না, তেমনি আমিও যে ইসরাতকে ছাড়া বেঁচে থাকার কথা চিন্তা করতে পারি না। ওই যে আমার বেঁচে থাকার অক্সিজেন। বুঝেছি, কিন্তু ইশরাতের ব্যবহার দেখেছিস দিন দিন তোর প্রতি কেমন হয়ে যাচ্ছে।
আরে সমস্যা নাই, ও আমাকে যতটা খুশি অবহেলা করুক, আমি না হয় সেই অবহেলাকেই ভালোবাসা মনে করে বুকে জড়িয়ে নিব। আসলেই ইশরাত এখন আর তোকে ভালোবাসে না, যেটা আচরণে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। রে, সবকিছুই বুঝে, কিন্তু একটা কথা জানিস তো, থাকতে মূল্য কেউ বোঝে না, হারিয়ে গেলে তার মূল্য ঠিকই বোঝে। কিন্তু আফসোস, সময় থাকে না আর তখন। ভালোবাসি বলেই যে ওকে আপন করে পেতে হবে সেটা তো নয়। আমি না হয় অপূর্ণতার মাঝে নিজেকে সুখী মনে করব। তোর যা ইচ্ছা কর, আমি কিছুই বলবো না, কারণ তুই অন্ধ হয়ে গেছিস ইশরাতের প্রেমে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছি। রাতের আধারে টর্চ লাইট ছাড়া যেমন পথ চলা দুষ্কর, তেমনি ওকে ছাড়া আমার জীবন নামক পথ চলার কথা কল্পনা করাও দুষ্কর। এইভাবে আরও অনেকভাবে রাফি রাসেলকে বোঝাতে থাকে, কিন্তু রাসেল নানান যুক্তি দিকে সেটা উঠিয়ে দেয়, যেন যুক্তিবিদ্যায় পিএইচডি করে এসেছে। এইভাবে সবগুলো ক্লাস শেষ হয়ে যায়। রাসেল একাই চলে যায় বাসায়, কেননা রাফির এখন রাইসে আছে, ওকে সময় দিতে হয়। একটা এতিমের জন্য তার নিজের কষ্টে জোটানো ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিতে পারে না, তাই না? রাসেল বাসায় বইগুলো রেখে চলে যায়। গ্যারেজে এসে প্রতিদিনের মতো এক বস্তা বকা শুনে কাজ করতে থাকে। রাতে বাসায় এসে ভাত রান্না করতেছে এমন সময় রাফির ফোন আসে। রাসেল মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রাফির নাম দেখে তাড়াতাড়ি কলটা রিসিভ করে। হ্যাঁ দোস্ত, বল কি জন্য কল দিলি? তোর তো আবার রাইসাকে ছাড়া সময় কাটে না, এখন তো প্রায় ভুলে যাচ্ছিস যে তোর একটা এতিম বন্ধু আছে। দোস্ত, এইভাবে বলিস না, আসলে তখন কিছু বলার ছিল না রে। বুঝতেই পারছিস নতুন নতুন প্রেম আমার, তাও আবার অনেক কষ্ট করে পাইছি। বুঝতে পারছি। আর আল্লাহর কাছে একটা দোয়া করি, তোদের প্রেমটা যেন আমার মতো না হয়। এইভাবে আরও কিছু কথা বলে রাসেল কলটা কেটে দেয়। নানান কষ্ট ও অবহেলার মাঝে দিয়ে চলতে থাকে রাসেলের জীবন। ইসরাতের দেওয়া কষ্টগুলোতে আরও চোখের পানি ঝরে না, কারণ সব পানি আগেই ফুরিয়ে গেছে। একদিন রাসেল কলেজে আসে একটু লেট করি। ভিতরে গিয়ে দেখতে পারে রাইসা ও ইসরাত বসে আছে, কিন্তু অবাক করা বিষয় হলো রাইসা সেই দিনের ছেলেটার সাথে অন্তরঙ্গভাবে কথা বলছে। যেই দেখবে সেই বলবে এরা মেড ফর ইচ আদার। তাহলে রাসেল কীভাবে মানবে এটা ইশরাতের ভাই? তাই রাসেল ইশরাতের কাছে যায় আর ওই ছেলেটাকে কলার ধরে উঠিয়ে থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমার কলিজার সাথে এইভাবে কথা বলার, শালা লুচ্চা একটা! ওই ছেলেটা যেই না রাসেলকে কিছু বলতে যাবে, অমনি ইশরাত ছেলেটাকে আটকিয়ে রাসেলের গালে কয়েকটি থাপ্পড় লাগিয়ে দেয়। উপস্থিত সবাই এটা দেখে অবাক, আর রাসেল তো অবাকের চরম পর্যায়ে, ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? সামান্য একটা ভিখারি হয়ে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস? ইশরাতের আঘাতের থেকেও বেশি কষ্ট যেন ইশরাতের কথা শুনে পায় রাসেল। রাসেল ভাবতে পারেনি এমনটা ইশরাত বলতে পারে। তুমি না সেদিন বললে ও তোমার মামাতো ভাই, আর আজকে আমি থাকতেই ওকে বয়ফ্রেন্ড বানিয়ে নিলে। বাহ ইসরাত, বাহ। সেই দিন তোকে মিথ্যে বলেছিলাম তুই কষ্ট পাবি বলে। ও আসলে আমার বয়ফ্রেন্ড। জানিস ও কত ধনী? অনেক ধনী ও। আমার কখনো কষ্ট হবে না ওর সাথে। কষ্টের কথা যদি চিন্তা করতে তাহলে এমনটা করতে পারতে না। আচ্ছা, এই পৃথিবীতে কি টাকাই সব? শোন, এত কথা বলে সময় নষ্ট করতে চাই না। তোকে সোজা সাপটা বলে দিচ্ছি, কোনো দিন তোর ওই ফকিনি মার্কা চেহারা আমাকে দেখাবি না। সত্যি কি অদ্ভুত, তাই না? একটা সময় এই ফকিনি মার্কা চেহারাটাই না দেখলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যেত, আর আজকে সেই চেহারাটাই বিরক্তের কারণ হয়ে গেছে। তখন তো আর বুঝিনি যে আমি কত ভালো ছেলেকে ডিজার্ভ করি। সেটা আগে যদি জানতাম তাহলে কি আর তোর মতো লম্পটের সাথে রিলেশন করতাম? বাহ, আজ নিজেই আমাকে লম্পট বানিয়ে দিলে, যেখানে লম্পটের ফুল মিনিংটাও বুঝতে আমার কষ্ট হয়। শোন, তুই হলি একটা এতিম, তোর সাথে কোনো একটা এতিমকেই মানায়। আমার মতো এত সুন্দরী আর ধনী মেয়ের ঘরে মেয়ের তোর সাথে মানাই না। এটা ইচ্ছে করা আর আসমানের চাঁদ হাতে নিয়ে আদর করা একই কথা। ঠিকই বলেছ, আমি একটা এতিম, যার মূল্য এই সমাজের কারোর কাছে নেই। তবে হ্যাঁ, তুমি চাচ্ছ তোমার সামনে যেন কখনো না এসে, তোমার এই কথাটা আমি রাখবো। কেননা কখনো তো আর তোমাকে কিছু কিনে দিতে পারিনি। তাই এই সামান্য কিছুর জন্য যদি তুমি সুখী হতে পারো, আমি তাতেই সুখী। আমি না হয় তোমাকে দূর থেকেই ভালোবেসে যাব। ভালোবাসলে যে পূর্ণতা পেতে হবে সেটা তো না, কারণ কিছু কিছু ভালোবাসায় পূর্ণতা হয় না, এরা হামেশাই অপূর্ণ থেকে যায়। হইছে, তোর ডায়লগ শোনার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই নেই আমার। যা, ভাগ এখান থেকে। আজকে যে মানুষটাকে অবহেলা করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ, একদিন ঠিকই এই আমিটাকে নিজের করে পাওয়ার জন্য চোখের জল আর নাকের জল এক করে ফেলবে। কিন্তু আফসোস, সেদিন কিছুই করার থাকবে না। বেশি কিছু বলে তোমার সময় নষ্ট করতে চাই না। ভালো থেকো।
পারলে মন থেকে ক্ষমা করে দিও। রাসেল কথাগুলো চোখের কোণে পানিকে লুকিয়ে রেখেই বলে, হাত দিয়ে পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, এই অবহেলার শহরে আর থাকবে না, চলে যাবে দূর কোথাও, যেখানে থাকবে না ইসরাতের প্রতি ওর কোনো টান। এই দিকে ইসরাত, তুই কিন্তু এটা ভাইয়ার সাথে মোটেও ঠিক করলি না। আমি ভাইয়ার চোখে তোকে হারানোর ভয় সবসময় দেখেছি। কতটা ভালোবাসলে এতটা অবহেলা সহ্য করতে পারে বল? আরে ধুর, একটু পরেই ঠিকই আমার কাছে চলে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা এতিম, ওর সাথে আমার যায় না। আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, যেটা মিথ্যে নয়। আর তাই আমার মনে হয় না তোর কথা অমান্য করে তোর সামনে আসবে। এইসব বাদ দে, আমি ওইসব নিয়ে চিন্তা করি না। যাক, অবশেষে মিথ্যে নাটক করে হলেও খ্যাতটাকে কিছু সরাতে পেরেছি পিছু থেকে। এখন হয়তো তোর খুশি লাগছে, কিন্তু একদিন ঠিকই ভাইয়ার শূন্যতা তোকে করে করে খাবে। আমার কথা মিলিয়ে নিস সময়ের সাথে সাথে। ইসরাত আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। আজকে নিজেকে খুব খুশি খুশি লাগছে, পেরা দেবার মানুষটার হাত থেকে ছুটি পেয়েছে। এদিকে রাসেল বাসায় এসে কাপড়গুলো একটা টোপলা করে কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে মোবাইল থাকা সিম কার্ড মোবাইলটা টেবিলের উপরে একটি চিরকুট রেখে যায়। কারণ রাসেল জানে রাফি ওকে খুঁজে না পেয়ে এখানে চলে আসবে। রাসেল বাস স্টেশনে এসে একটা রানিং বাসে উঠে পড়ে। কোথায় যাবে সেটা জানে না রাসেল, শুধু জানে এই শহরে আর থাকবে না। এদিকে অনেকটা সময় পার হয়ে যায়। রাফি চলে আসে রাইসার কাছে। রাইসা, তুমি কি রাসেলকে দেখেছো? আমি কত করে ফোন দিচ্ছি কিন্তু ওর ফোন বন্ধ। রাফির কথা শুনে রাইসা কিছুই বলে না। কি বলবে বলেন? রাফি যে রাসেলের সাথে ঘটে যাওয়া কাহিনী সহ্য করতে পারবে না। কি হলো? তুমি কি দেখেছো ওকে নাকি দেখোনি সেটা বলো। সকালে কলেজে এসেছিল, তারপর রাইসা রাফিকে শুরু থেকে ওর সাথে কী কী ঘটনা ঘটেছে সবটাই খুলে বলে। রাফি কথাগুলো শুনেই মাটিতে বসে পড়ে। তুমি এমন করতেছো কেন? আর কিছুই হবে না, এবার দেখবে রাগ কমলে ভাইয়া তোমাদের মাঝে চলে আসবে। আমি ওকে চিনি, ও যেটা একবার বলে সেটাই করে ছাড়ে। ও হয়তো দূরে কোথাও চলে গেছে, তাই তো সিমটা বন্ধ। হুম। দূর, এমনি 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 একটা বলো, সব ঠিক হয়ে যাবে। এখন চলো, আমাকে বাসায় দিয়ে আসো। চলো। আর ইশরাতের ভালোবাসাটা আমার বন্ধুকে একবারে শেষ করে দিল। কত করে বলছে ইশরাত ওকে ভালোবাসে না, কিন্তু ও একটা কথাই বলতো, ভালোবাসলেই পূর্ণতা পেতে হবে। সেটা কোথায় লেখা আছে নাকি? ভাইয়া খুব ভালো ছিল। আমরা না বোঝায় ওনার সাথে কত অন্যায় করেছি। উনি শুধু চোখের পানি দিয়ে সেটার জবাব দিচ্ছে, কখনো প্রতিবাদ করেনি। এভাবে কথা বলতে বলতে রাফি রাইসের সাথে চলে যায়। এদিকে রাসেলের চোখ থেকে যেন পানি থামছেই না। রাসেল জানালায় হেলান দিয়ে বাইরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে হাজারো স্মৃতি মনে করতে থাকে। একদিন রাসেল ভাত রান্না করতেছে, তখন ইসরাত কল দিয়ে ঘুরতে যেতে বলে। রাসেলও চলে আসে ইসরাতের সাথে। ইসরাত একটা পার্কে রাসেলকে সাথে নিয়ে আসে। ওরা দুইজন একটা বেঞ্চে বসে এক মনে একে অপরের দিকে চেয়ে থাকে। একটু পর রাসেল ইশরাতের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। একটু পরে রাসেল ঠাস করে ইশরাতের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, আর ইশরাত রাসেলের মাথায় হাত বুলিয়ে বিলি কাটতে থাকে, যেটা রাসেলের খুবই ভালো লাগে। আসলে এটা খুবই আনন্দময় একটা মুহূর্ত। আর যদি বলিস সেটা প্রিয়জনের সাথে, তাহলে তো আর কথাই নেই। ওই সারাদিন আমাকে এভাবে ভালোবাসবে তো, নাকি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে? শোনো, আমি তোমাকে ভালোবাসি, কোনো টাইম পাস করার জন্য নয়, সারা জীবনের জন্য আপন করে নেওয়ার জন্য। এই জন্মেও তোমাকে ভালোবাসি, কথাটা আমার মুখ থেকে কখনো সরে যাবে না। আর পর জন্মেও এই কথাটাই বলবো। ইশরাত রাসেলের কথা শুনে অনেকটাই খুশি হয়, আর রাসেলের কপালে একটা ভালোবাসার পরও এঁকে দেয়। এইভাবে অনেকটা সময় কাটিয়ে বাসায় চলে আসে। হঠাৎ রাসেলের ভাবনার ছেদ ঘটে টিকিট নেন শব্দে। রাসেল একটা টিকিট কেটে নেয় ঢাকার, কেননা রাসেল আগে চট্টগ্রাম থাকতো, এখন ঢাকাতেই যাবে ভেবে সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। অবশেষে রাসেল ঢাকার মাটিতে পিচ করা রাস্তায় পা রাখে। এই প্রথম রাসেল ঢাকায় আসলো। চেনে না কোনো কিছু, নেই কোনো পরিচিত, আবার পকেটে নেই টাকা। যা ছিল সেটা আসার সময় তো শেষ। এখন কি করবে ভেবে পায় না। পাটা বাড়িয়ে সামনের দিকে যেতে শুরু করে। পাটাও যেন আর সামনে এগোতে চায় না, কেননা পেটে দানা পানি পর্যন্ত পড়েনি। তাহলে কিভাবে পা চলবে বলেন? তারও তো শক্তি দরকার, তাই না?
রাসেল হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় এসে একটা গাছের নিচে গাটায় এলিয়ে দেয়। গাছের সাথে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে কোনো খেয়াল নেই। বিভোর ঘুমিয়ে ঘুমিয়ে আছে রাসেল। যখন ঘুম ভাঙে তখন চোখ খুলে দেখতে পায় দিনের আলো নিভে গিয়ে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। সাথে আরও বেশি ক্ষুধা জমেছে ওর পেটের উপর হাত রেখে 2 ফোঁটা চোখের পানি ফেলে বলে, কি করে তোকে শান্ত করবো বল? তোর এই মালিকটা যে বড়ই অসহায়। আপনারা কি ভাবছেন রাসেল পাগল হয়ে আবল তাবল বকছে? আরে না, আপনারা তো সবসময় কি ভাবেন? আসলে রাসেল ওর পেটকে ওইসব বলে একটু সান্ত্বনা দিচ্ছে। রাসেল সেখান থেকে উঠে সামনের পথের ধারে দাঁড়িয়ে থাকা একটা নলকূপ থেকে পানি খেয়ে নেয়। খুব একটা খেতে পারে না, কারণ পেট খালি থাকলে পানিও ভিতরে যেতে চায় না, আর আগেই পেট ব্যথা শুরু হয়ে যায়। তোরে একটু পানি খেয়ে শান্ত করতে চাইলাম, আর তুই ফাইজলামি শুরু করেছিস। আমি এখন খাবার কোথায় পাবো? এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত রে। বাঁচাকৃত খাবার নষ্ট করবে, তবু ক্ষুধায় কাতর কাউকে খেতে দিবে না। আসলে ভাই, এটাই কিন্তু বাস্তব। আমরা সব সময় যে পরিমাণ খাবার নষ্ট করি সেটা দিয়ে হাজারো মানুষের পেট ভরত। এই কথাটা যদি একটাবার চিন্তা করতাম তাহলে হাজারো পথ শিশু রাস্তায় না খেয়ে অনাহারে রাত্রি যাপন করতো না। রাসেল পেটকে কিছুতেই মানাতে পারছে না। মুখে তো কথা বলার শক্তিটুকু যেন ধীরে ধীরে কমে যেতে থাকে। রাসেল ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে থাকে। যেতে যেতে একটা টং চায়ের দোকান দেখতে পায়। রাসেল মান সম্মানকে বাম পকেটে রাখে। চাচা, আমাকে কিছু খেতে দিবেন? তাহলে খুব খুশি হতাম। ক্ষুধা জ্বালায় আমার এই পেটটা চিল্লাচিল্লি শুরু করেছে। দোকানদার বলে উঠে, তোমার তো শরীরে কোনো অংশই নষ্ট হয়নি, তাহলে কাজ করে খা। এভাবে চেয়ে খেতে লজ্জা করে না? দোকানদারের কথা শুনে রাসেলের মলিন মুখটা আরও বেশি মলিন হয়ে যায়। কেননা এই প্রথম ও কারো কাছে কোনো খাওয়ার জিনিস চাইলো, কারণ ও না খেয়ে থেকেছে, তবুও কারো কাছে কিছুই খেতে চায়নি। চাচা, আমারে তাহলে যে কোনো একটা কাজ দিয়ে সেটার বিনিময়ে না হয় কিছু খাবার দিন। রাসেলের কথা শুনে দোকানদার পড়ে যায় আরও মহাবিপদে। কেননা সে ভেবেছিল উপরের কথাগুলো বললেই কাজ করার ভর গায়ে চলে যাবে, কিন্তু ঘটনা তো উল্টো। আমার কাছে কোনো কাজ নেই, এখান থেকে সামনের দিকে যা, দেখছেন এই হলো মানুষের মন। কেননা সে নিজেই তো বলল কাজ করে খেতে, তাহলে কাজ দিতে অসুবিধা কোথায়? আসলে আমরা মুখে অনেক কথা বলতে পারি, কিন্তু কাজ করতে দেখাতে পারি না। রাসেল সেখানে আর কোনো কথা না বলে চলে যায়। যেতে যেতে সামনে দেখতে পায় একটা গাছে পেয়ারা ধরে আছে। রাসেল ক্ষুধা মেটানোর একটা উপায় দেখতে পেয়ে অনেক খুশি হয়। কি পরক্ষণের মনটা ছোট হয়ে যায়, কেননা এই পেয়ারা গাছ তো আর তার না যে ইচ্ছে হলেই পেরে খাবে। তাই সেখান থেকে চলে আসার জন্য হাঁটতে থাকে। অমনি পিছন থেকে একটা ডাক শুনতে পায়। পিছনে ফিরে দেখে একটা লোক ওই গাছের নিচে দাঁড়িয়ে ওকেই ডাকছে। রাসেল সেখানে গেলে লোকটি বলে, আমি লক্ষ্য করেছিলাম তুমি গাছের দিকে তাকিয়ে কিছু ভাবছিলে। হয়তো তোমার এই পেয়ারাটা খেতে মন চেয়েছে, কিন্তু তুমি চুরি করে পারোনি। তুমি ইচ্ছা করলে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তাই তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। এই নেও পেয়ারাগুলো, তুমি নিয়ে যাও। রাসেল অনেকটাই খুশি হয়ে লোকটাকে ধন্যবাদ জানিয়ে পেয়ারাগুলো নিয়ে আসে। আসলে আল্লাহ কোনো কিছু রিজিকে রাখলে সেটা কেউ ছিনিয়ে নিতে পারে না, এটা আসলেই সত্য। রাসেল সেখান থেকে চলে আসে একটা নির্জন জায়গায়। সেখানে এসে পেয়ারা একটা করে খেয়ে নেয়। পেটটা এখন একটু শান্তি পেল। এখন রাসেলের মাথায় আরেকটা চিন্তা এসে ভর করে, রাতটা কাটাবে কোথায়? হাজারটা চিন্তায় মাথায় নিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাসেল একটা মেয়ের চিৎকার শুনতে পায়। কি আছো? বাঁচাও আমাকে এই গুন্ডাদের হাত থেকে। রাসেল শব্দটা শুনে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই আর একটু সামনে এগিয়ে আসে, আবার মনে মনে একটু ভয়ও করে, কেননা রাতের বেলা বুঝতেই পারছেন, আবার চিৎকার দিয়ে ওঠে, বাঁচাও। রাসেল এবার দেখতে পায় সামনে থেকে শব্দটা আসছে। একটু এগিয়ে গেলেই দেখতে পায় কতগুলো গুন্ডা দুইটা মেয়েকে রেপ করার চেষ্টা করতেছে। রাসেল কি করবে ভেবে পায় না, কেননা এতগুলো মানুষের সাথে কি আর একা পেরে উঠবে বলেন? কেননা এমনটা সিনেমাতেই মানায়। রাসেল ওখানে চলে আসে। এই, আপনারা এনাদের সাথে এমন করতেছেন কেন? রাসেলের কণ্ঠ শুনে আহানা ও নিধি অনেকটাই ভরসা পায়। এদিকে গুন্ডাগুলো, তোর তো সাহস কম না, আমাদের শিকারের কাছে কথা বলিস? বাঁচতে চাইলে দৌড়ে পালা এখান থেকে। রাসেল গুন্ডাদের কথা শুনে হো হো করে হেসে ওঠে, যেটা দেখে গুন্ডারা একে অপরের দিকে চাওয়াচাই করতে থাকে। হাসালি হে। আর তোদের মতো লম্পটদের কারণে আজকাল আমাদের দেশের মা বোনেরা বাইরে নিরাপদে চলাফেরা করতে পারে না। আমাদের বাঁচিয়ে নিন এই লম্পটটার হাত থেকে, প্লিজ ভাইয়া।
আরে চিন্তা করিয়েন না, আমি আছি তো আপনাদের সাথে। আপনারা এদের একটু গুনে দেখেন তো কতজন আছে এরা। সবাই রাসেলের কথা শুনে বোকা বনে যায়। অহনা গুনে রাসেলকে বলে, ভাইয়া এরা 5 জন আছে, তবে একজনের সাইজ দেখলে কিন্তু হাতিদের মতো মনে হয়। হ্যাঁ, কি বলেন? 5? তাও আবার একজন হাতির মতো? তাহলে তো আমার একটু শক্তি একটু বেশি খরচ করতে হবে। এই রে, বীরের মতো কথা তো বলতেছি। এখন এই হাতি যদি আমাকে ধরে তাহলে আমি কি বাঁচতে পারবো? রাসেলের কথা শুনে গুন্ডাদের দলে থাকা হাতিটার শরীর জাকাতে জাকাতে রাসেলের দিকে আসতে থাকে। রাসেলের তো আত্মায় পানি নেই, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাতি দৌড়ে এসে রাসেলকে মারতে রাসেল একটু সরে যায় আর হাতি পিছনে থাকা গাছটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাসেল গিয়ে ওর উপরের কয়েকটা লাথি দেয়, ব্যাস হয়ে গেল হাতে কেল্লা ফতে। বাকিদেরও একে ফাঁকি দিয়ে দিয়ে মারতে থাকে। পরে গুন্ডাগুলো দৌড়ে পালিয়ে যায়। এই তোরা পালাস কেন? আয়, আমার তো এখনো পুরোপুরি ব্যায়ামই করাই হলো না। অহনা নিদের কাছে এসে বলে, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওদের হাত থেকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা আমার কর্তব্য। তুমি যদি আমার বোন হতে তাহলে কি আমি তোমাদের বিপদে রেখে যেতে পারতাম বলো? আমার তরফ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ। রাসেল এত সময় নিধিকে খেয়াল করেনি। নিধি কথা শুনে রাসেল ওদিকে তাকিয়ে যেন হা হয়ে যায়। মুখ থেকে একটাই শব্দ বের হয়, পরি। রাসেলের কথা শুনে নিধি ও অহনা একে অপরের দিকে তাকিয়ে চাওয়াচাই করতে থাকে। এখানে গুন্ডা ছিল, কিন্তু পরী কোথা থেকে আসলো? আর আমরা তো কোনো পরী দেখতে পাচ্ছি না। আমার সামনেই তো দাঁড়িয়ে আছেন, আপনি কি কোনো পরীর থেকে কোনো অংশে কম নাকি বলেন? রাসেলের কথা শুনে নিধি তো লজ্জায় লাল হয়ে যায়, আর অহনা মিটি মিটি হাসছে। ভাইয়া আমি আহানা ইয়াসমিন, আর ও হলো আমার একমাত্র কলিজার বান্ধবী অনামিকা জান্নাত নিধি। ও আচ্ছা, আর আপনাদের নামটা খুবই সুন্দর। আর আমি হলাম রাসেল। আচ্ছা, আপনারা এত রাতে এখানে কেন? আসলে হয়েছে কি, আমরা একটা বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম, আর আসার সময় গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে ড্রাইভারকে গাড়ির কাছে রেখে হেঁটেই যাচ্ছিলাম। আর বাকিটা আপনি জানেন। ও বুঝলাম। আচ্ছা চলেন, আমি আপনাদের বাড়ি পৌঁছে দেই। ওরা তিনজনে কথা বলতে বলতে হাঁটা শুরু করে। কিছুটা সময় পরে নিধির বাসায় চলে আসে। নিধিরা অনেক বড় লোক। রাসেলকে বাড়ির ভিতরে যেতে বলে, কিন্তু অহনাকে বাড়িতে পৌঁছে দিতে হবে বলে যায় না। আবার অহনাকে ওর বাড়ি পৌঁছে দেয়। অহনাদের বাড়িও যেন নিধিদের কোনো অংশে কম না, বরং ওদের থেকে বেশি বড়। ভাইয়া চলো ভিতরে, বাবা মায়ের সাথে কথা বলে তারপর যাবে। না বোন, আজকে না, অন্য একদিন যাব। আমাকে এখন কাজ করতে হবে। আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিন, পরে কথা বলা যাবে। সরি, আমার কোনো মোবাইল নেই। আচ্ছা বাই, আমি এখন যাই। অহনা কিছু বলার আগেই রাসেল সেখান থেকে চলে আসে। থাকবে কোটায় সেটা ভাবতেই যেন মাথা কাজ করা বন্ধ করে দেয়। রাসেল অহনাদের বাড়ির দারোয়ানের কাছে গিয়ে বলে যে আজকের রাতটা এখানে একটু থাকতে পারবে নাকি। দারোয়ান একটু ভালো ছিল, তাই রাসেলকে তার রুমে থাকতে দেয়। রাসেল দারোয়ানকে ধন্যবাদ দিয়ে রুমে এসে শুয়ে ইসরাতের কথা চিন্তা করে। ইসরাত, তুমি আমার সাথে যেই নাটক করেছো তার জন্য তোমাকে কাঁদতেই হবে। তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। কি দোষ ছিল আমার? আমি এতিম আর গরিব, এটা কি আমার দোষ? আল্লাহ তো এমনটা আমার ভাগ্যে লিখেছে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে রাসেলের একটু দেরিতে ঘুম ভাঙতেই দাঁড়ানো ডেকে নিয়ে ওকে। রাসেল উঠে রুম থেকে বেরিয়ে সামনে যেতে নিলেই অহনার বাবা মিস্টার রফিকুল চৌধুরী বলে ওঠে, এই ছেলে, তুমি এখানে কেন? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আসসালামু আলাইকুম। আসলে আমি দারোয়ান কাকার থেকে সাহায্য নিয়ে রাতে এখানে থেকেছিলাম। আমার কোনো থাকার জায়গা নেই তো তাই। ও আচ্ছা, ভালো করেছো। তা বাবা, তোমার নামটা কি শুনি? রাসেল বলতে যাবে অমনি ভিতর থেকে অহনা এসে পিছন থেকে বলে ওঠে, বাবা ওর নাম রাসেল, তোমাকে রাতে যার কথা বলেছিলাম এই সেই ছেলে। কি বলিস? রাসেল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করার জন্য। ধন্যবাদের কি আছে? ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি ঠিক এমনটাই করতাম। তাই দয়া করে ধন্যবাদ শব্দটি বলে আমাকে ছোট করে দিবেন না। রাসেলের কথা শুনে রফিকুল চৌধুরী অনেকটাই খুশি হয়। তা বাবা, তুমি রাতে এখানে থেকেছো কেন? সেটাই তো এখনো শোনা হলো না। আসলে কি করে যে বলি সেটাই ভেবে পাচ্ছি না। ভাইয়া বলো তো, এত মানে মানে না করে। হ্যাঁ বাবা, বলো, বলে ফেলো। আর যদি তেমন কোনো কথা হয় তাহলে আর বলার দরকার নেই। আরে তেমন কিছুই না। আসলে আমি গতকালকেই এই শহরে এসেছি। আমার যাওয়ার কোনো জায়গা নেই।
তাই এখানে দারুণ কাকারে বলে এখানে রাতটা থাকার আশ্রয় নিয়েছিলাম। রাসেলের কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে যায়। রফিকুল চৌধুরী অনেকটাই রাগ, তাই ঠাস করে রাসেলের গালে কষে একটা থাপ্পড় দেয়। রাসেল গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর অহনা তো অবাক হয় ওর বাবার মুখের দিকে তাকিয়ে আছে। বাবা, তুমি ওনাকে এইভাবে মারলে কেন? তুমি কি এইভাবে ভাইয়ার উপকারের প্রতিদান দিলে? মারবো না তো কি করবো বল? তুই যখন ওকে বাড়ির ভেতরে আসতেই বলছিস তখন তো তোকে বলতেই পারতো ওর কোনো থাকার জায়গা নেই। আমার বাড়িটা কি ছোট থেকে ওর থাকার জায়গা হবে না? রাসেল এখানকার কথা শুনে বুঝতে পারে রফিকুল চৌধুরী একটা ভালো মনের মানুষ, তাই কিছু মনে করলো না। আপনাদের চিনি না জানি না, সেখানে কিভাবে বলতে পারি যে আমার থাকার কোনো জায়গা নেই? আমার মেয়েকে ইজ্জত বাঁচানোর সময় তো মনে করনি আহানা তোমার অপরিচিত? তখন তো বোন ভেবে ভাইয়ের মতোই বোনকে রক্ষা করেছো। তুমি তো ইচ্ছে করলে সেই গুন্ডাদের সাথে মিলে আমার মেয়ের ক্ষতি করতে পারতে, কিন্তু সেটা করোনি, কারণ তোমার মাঝে আদর্শ পিতা মাতার রক্ত আছে। সেটা ঠিক বলেছেন। আচ্ছা, অনেক তো কথা হলো, এখন তাহলে আমি যাই। কোথায় যাবে তুমি? রাস্তায় ঘুরে পথের ধারে না খেয়ে পড়ে থাকবে? সেটা ছাড়া তো আর কিছু করার নেই। এতিমদের জন্য এই একটা রাস্তায় আল্লাহ খোলা রেখেছেন। তোমার কোথাও যেতে হবে না, আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। মন চাইলে একটু কাজও করো, না হলে করবে না। তোমার ওপরে আমার বিশ্বাস হয়ে গেছে। বাড়িতে আমরা থাকি না, কেননা আহানা কলেজে, আমি এয়ারপোর্টে, আর তোমার আন্টি জর্জ কোর্টে চলে যায়। সারাদিন বাড়িটা খালিই পড়ে থাকে। বাবা, তুমি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো। আর আমিও ভাইয়ের অভাব কিছুটা হলেও কাটাতে পারবো। কি হবে তো আমার ভাইয়া নাকি? ওকে, তুই ভাইয়া বলেই ডাকিস। আর রাসেল, তুমি নিজেকে এতিম বললে যে? আমি একটা এতিমখানায় বড় হয়েছে, বোঝা হওয়ার পর কোনোদিন বাবা মায়ের মুখ দেখা সৌভাগ্য আল্লাহ আমাকে দেয়নি। ও আচ্ছা, কোনো ব্যাপার না, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আর পড়তে পারো নাকি? পড়ো নাই? আমি একটা গ্যারেজে কাজ করে পেটের ভাত জোগাড় করতাম, পাশাপাশি লেখাপড়া করার চেষ্টা করতাম। তুমি গাড়ি ঠিক করতে পারো? তাহলে তো ভালোই হলো। তা কি লেখাপড়া করেছো? এসএসসি পাস কি করেছো নাকি 8 ক্লাস পর্যন্ত শেষ? পাশ করেছি। বাবা, তুমি কি ভাইয়ার চাকরির ইন্টারভিউ নিচ্ছ? দেখছো ভাইয়ার মুখটা শুকিয়ে আছে ক্ষুধায়। বুঝেছি। তা বাবা, তুমি এসএসসি কোন ডিপার্টমেন্টের, কোন গ্রেডে পাস করেছো? আমি তেমন ভালো করতে পারিনি, তবে এসএসসিতে সায়েন্সে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে সায়েন্সে গোল্ডেন এ প্লাস, আর আমি বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। রাসেলের কথা শুনে রফিকুল চৌধুরী যেন আসমান থেকে মাটিতে পড়ে এমন অবস্থা, আর অহনা তো অবাক হয়ে আছে এখনো। ভাইয়া, তুমি এইভাবে হাসো কেন? হাসবো না তো কি করব? আমি এখন আবেদন করলাম না, আর আমার চাকরি নাকি হয়ে যাবে। ও, এই ব্যাপার। আমি আরও ভাবলাম না জানি কি। শোনো, বাবা পারে তোমার চাকরি দিতে, কেননা বাবা হলেন বিমান বাহিনীর মার্শাল সিনিয়র ওয়ারেন্ট অফিসার। রাসেল তো অবাক হয়ে যায়, এত বড় একজন অফিসারের সামনে হাসলো। সরি, আমি বুঝতে পারিনি। আরে আরে সরি বলার কি আছে? আমিও তো তোমাকে দেখে বুঝতে পারিনি। তুমিও তো পড়াশোনা করেছো। আহানাওকে ভিতরে নিয়ে খাবার খেতে দে, না হলে পরে গেল বলে। রফিকুল চৌধুরী কথাটা বলে অফিসের উদ্দেশ্যে চলে যান, আর এইদিকে অহনা রাসেলকে নিয়ে ভিতরে আসে। রাসেল তো অবাক হয়ে বাড়ির সব কিছু দেখতে ব্যস্ত। রাসেল যেন সিঁড়ির দিকে তাকিয়ে আছে, অমনি রাসেলের কলিজে একটা মোচড় দিয়ে ওঠে অহনার মাকে দেখে, কেননা যে এমনটা হলো সেটা এখনও অজানা। আহানা, এই ছেলেটাকে আমাদের বাড়িতে তো আগে কখনো দেখি নাই। আম্মু, এ হলো রাসেল, আমার ভাইয়া, কালকে যার কথা তোমাদের বললাম। ও আচ্ছা, বুঝতে পারলাম। তা বাবা রাসেল, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? রাশিদা চৌধুরী চোখ বড় বড় করে কথাটা বলে। রাসেল তো ভয়ে চুপসে গেছে, তাই কিছুই বলে না। আম্মু, তুমি ভাইয়াকে এইভাবে বকতাছো কেন শুনি? রাসেল তোর ভাইয়া হলে আমার তো ছেলে হলো, তাই না? তাহলে ও আমাকে আম্মু বলে ডাকলো না কেন? রাসেল তো অনেকটাই অবাক রাশেদা চৌধুরীর কথা শুনে, এতটা আপন করে কেউ নেবে ভাবতে পারেনি। আচ্ছা আম্মু, আমার ভুল হয়ে গেছে। আসলে আম্মু শব্দটা কখনো ডাকার সৌভাগ্য আমার হয়নি। তোর কথা তো আমি একটুও বুঝতে পারলাম না। আম্মু, ভাইয়া এতিম, ওর বাবা মা ভাই বোন কেউ নেই। কে বলেছে ও এতিম? আমরা আছি না?
আর বাবা, তুই একদম চিন্তা করবি না, এখন খেয়ে নে। রাসেল খেতে বসে যায়। অহনা বেড়ে দিচ্ছে আর মিসেস রাশিদা চৌধুরী পাশে দাঁড়িয়ে এটা ওটা দিচ্ছে। রাসেল রাশিদা চৌধুরীর মুখের সামনে এক লোকমা খাবার তুলে ধরে। রাশিদা চৌধুরীর চোখে জল এসে যায়, কেননা এইভাবে কখনো খায়নি তো তাই। রাশিদা চৌধুরী খেয়ে নেয়। আমি যে কারোর বোন সেটা কি কেউ মনে রাখে? নে, এবার আদুরে বোনকে সামলা। নে পেতনি, হা কর। রাসেল পেতনি বলাতেই তো অহনা লুচির মতো ফুলতে থাকে, রেগে ফায়ার হয়ে যায়। ভাইয়া, তুই আমাকে পেতনি বললি? তুই পেতনি, তোর বউ পেতনি। ছেলেরা কিভাবে পেতনি হয় শুনি? আর আমার তো বউ নাই, তাই তুই তাকে পেতনি বলেও লাভ নেই। যা, তোর সাথে কথা নেই। অহনা অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাগুলো বলে। রাসেল খাবার ওর মুখের সামনে নিয়ে বলে, নে, হা কর। খাবো না আমি, তুই খা। আম্মু, ফুচকা যেন কোথায় পাওয়া যায়? চলো না, আমি আর তুমি যে ফুচকা খেয়ে আসি। তবে যদি কেউ যেতে চায় তাহলে যেতে পারে। ভাইয়া, আমি যাব। ফুচকা কত মজা। অহনার কথা শুনে রাসেল ও রাশিদা চৌধুরী হো হো করে হেসে ওঠে। নে, আগে খেয়ে নে, পরে না হয় ঘুরতে নিয়ে যাব তোকে, কেমন? অহনা রাসেলের হাত থেকে খাবার খেয়ে নেয় আর রাসেলের গলা জড়িয়ে ধরে বলে, এই তো আমার আদরের লক্ষ্মী ভাইয়া। এইভাবে হাসি ঠাট্টার মাঝে খাবার পর্ব শেষ করে সোফায় বসে কথা বলতে থাকে। তখনই রাশিদা চৌধুরী ফোনে অহনার বাবা কল দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেলের সব কাগজপত্র ইমেল করে দাও তো। রাসেলের কাগজপত্র মানে? আমি তো কিছুই বুঝলাম না। রাসেলকে বিমান বাহিনীর চাকরিতে ঢুকিয়ে দিব, তাই ওর কাগজপত্র ইমেল করে দাও আমাকে। আচ্ছা, দিচ্ছে, দাঁড়াও তুমি। রাশিদা চৌধুরী কল কেটে দিয়ে রাসেলের থেকে সব কাগজপত্র নিয়ে রফিকুল চৌধুরীকে ইমেল করে দেয় ছবিসহ। রাসেল, তুই তাহলে আহানার কলেজে ভর্তি হয়ে পড়াটা শেষ কর। কি মজা, কি মজা। আমি ভাইয়ার সাথে কলেজে যাব। থাক, আর পড়াশোনা করব না। সবাই এতিম খ্যাত ছোট লোক বলে অপমান ছাড়া কিছুই বলে না। আমার ভাইয়াকে এসব বলবে? এত বড় সাহস এই শহরে কারোরই নেই। তবে গুন্ডাদের কথা বাদ। এখনই না বললে কেউ কিছু বলবে না, তাহলে ভয় পাচ্ছিস যে? ভয় পাবো তাও আবার আমি? তোর বোন হই আমি, বুঝলি? নো ভয়। হয়েছে, আর বলতে হবে না। রাশিদা চৌধুরী আদেশ পেয়ে অহনা রাসেলকে নিয়ে একটা রুম দেখিয়ে দেয়। রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো। আচ্ছা অহনা, এই রুমটা এত সাজানো গোছানো করে রাখা কেন? এখানে কেউ কি থাকে? আসলে আমার একটাই ভাই ছিল, ছোটবেলায় নাকি হারিয়ে গেছে। তাই আম্মু ওই রুমটা ভাইয়ার জন্য প্রতিদিন সাজিয়ে রাখে, যদি ভাইয়া কখনো ফিরে আসে এটা ভেবে। অহনার চোখে নোনা পানি ভর করে, সেটা মুছতে যাবে আমনি রাসেল অহনার চোখে পানি মুছে দেয়। কাঁদিস না, দেখবি আল্লাহ একদিন তোর ভাইকে ঠিকই তোদের কাছে ফিরিয়ে দেবে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে একটু রেস্ট নে, আমি বরং নিধিকে একটু জ্বালিয়ে আসি। ও, তার মানে তুই এখন পরি ম্যাডামকে জ্বালানোর জন্য যাচ্ছিস? আর নিধিকে একদম রাগাস না, তাহলে কিন্তু তোকে ইনজেকশন দেবে। মানে তো কিছু বুঝলাম না, ইঞ্জেকশন দিবে কেন? নিধি হলো ডক্টর, হয়নি তবে 1 বছর পরে হবে। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, সাবধানে যাস কেমন? আর বেশি রাগাই দিস না তাহলে। আর নিধি অনেক লক্ষ্মী একটা মেয়ে, আম্মু ওকে ছেলের বউ বলেই ডাকে। বাবারে বাবা, বলিস কি এটা? ছেলে নাই পাশে, আর এদিকে বৌমা খোঁজে শেষ। আচ্ছা তুই থাক, আমি গেলাম। রাসেল আর কথা না বলে ওয়াশরুম থেকে ফিরে এসে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ভাবে, কোথায় ছিল আর এক মুহূর্তের মাঝে কোথায় আসলো। ইসরাতের কথা বড্ড বেশি মনে পড়ছে রাসেলের। রাসেলের মনটাকে শক্ত করে ইসরাতের কথা ভুলে অনেক কষ্ট ঘুমকে নিজের বসে আনে, অনেক ঘুমের দেশে পাড়ি জমায়। এদিকে ইসরাত বারবার মোবাইলে হাত নিয়ে চেক করে রাসেল কল বা মেসেজ দিছে নাকি, কিন্তু বারবার হতাশ হয়ে ফোন রেখে দেয়। ইসরাতের এখন একটু ভালো লাগে না, শুধু রাসেলের কথা বারবার মনে পড়ছে। ইসরাত কলেজে চলে আসে, দেখে রাইসা ও রাফি আগেই বসে আছে, কিন্তু রাফির মনটা খারাপ। রাইসা, কেমন আছিস তোরা? তুই আই বস। আর কেমন থাকি বল? মনের মানুষটার কষ্ট দেখে কি আর নিজের ভালো থাকা যায়? কেন, রাফি ভাইয়ের আবার কি হলো শুনি? ওর মনটা খারাপ, রাসেল ভাইয়ের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। রাইসার কথা শুনে ইসরাত অনেকটাই অবাক হয়ে যায়। মানে রাসেল আবার কোথায় যাবে? কলেজে আসেনি এখনো? না, ওর ফোনটা কাল থেকে বন্ধ, কোনো খবর পাচ্ছি না।
তোর কারণে আমার বন্ধুর কিছু হলে আমি তোকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। ইসরাত কি বলবে ভেবে পায় না। ওর চোখে ও আজ পানি, যেটা মেয়েটার চোখে কাল অব্দি পানি ছিল না, আজ এতিমটার জন্য তার চোখে পানি। আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। ও তো এমনটা আগে কখনো করেনি। আমি তো কত কিছু বলেছি। তুই কি মনে করিস না যে কালকে যেটা করেছিস সেটা একটু বেশি ছিল? কালকে অবহেলার পরিমাণটা একটু বেশিই ছিল। আচ্ছা রাফি, রাসেল ভাই যেখানে থাকতো তুমি কি সেটা চেনো? চিনি তো, ওই বস্তিতে থাকে। তাহলে চলো আমরা বরং গিয়ে দেখে আসি ভাইয়া অসুস্থ হয়ে বাসায় বসে আছে নাকি অভিমান করে ফোন বন্ধ রেখে। চল তাহলে। আমিও যাব তোমাদের সাথে, প্লিজ মানা করো না। আচ্ছা চলো। তারপর ওরা তিনজন রাসেল যেখানে থাকতো সেখানে চলে আসে। রুমে ঢুকতেই দেখতে পায় ঘরে চৌকি পর্যন্ত নেই, শুধু মাটিতে একটা পাটি বিছানো, তার পাশে ভাঙা একটা টেবিল গুছিয়ে রাখা, কয়েকটা বই, এক কোণায় একটা মোবাইল সিম আর সাদা কাগজ পড়ে থাকতে দেখে রাফি হাতে নেয়। কি এটা? ওকে, এই সিমটা মোবাইলটা আমি কিনে দিয়েছিলাম কথা বলার জন্য। কাগজটা খুলে দেখেন কি লেখা আছে। সেটাই দেখি আমার বন্ধু কি লিখেছে। রাফি কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করে। দোস্ত, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যাবার আগে তোর সাথে দেখা পর্যন্ত করতে পারলাম না। কেননা এই নিষ্ঠুর শহরটা আমার জন্য নয় রে। কি করব? যার জন্য বেঁচে থাকার হাজারো স্বপ্ন দেখতাম, সেই তো এই তুমটার মুখ দেখতে চায় না। তাই তো চলে যাচ্ছি তোদের ছেড়ে। মোবাইলটা রেখে গেলাম, পারলে ক্ষমা করে দিস আর ভালো থাকিস। শেষে একটাই কথা বলবো, রাইসাকে কখনো কষ্ট দিস না, কারণ তুই আমার মতো এতটাও কষ্ট সহ্য করতে পারবি না। আর ইসরাতকে বলিস সবসময় যেন ভালো থাকে, আর ভালো তো থাকবে। আমার মতো এতিমের মুখটা আর দেখবে না, বিরক্তও হবে না। আর লেখার ক্ষমতা হচ্ছে না রে। বাই, ভালো থাকিস তোরা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো দেখা হবে। ইতি, এতিম ছেলে। চিঠিটা পড়ে রাফি সহ সবাই কান্নায় ভেঙে পড়ে। ইসরাতের কান্না যেন থামছেই না। দেখছেন, এই জন্যই বলি কি থাকতে মূল্য দিতে শিখুন, কারণ হারিয়ে গেলে আর হাজার মূল্য দিতে চেয়েও কোনো লাভ হবে না। ইসরাত, আজকে তো তুমি অনেক খুশি তাই না? আমার বন্ধুটাকে দূরে সরিয়ে দিয়ে। ওর একটাই দোষ ছিল, সেটা হলো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। এইভাবে বলো না প্লিজ। আমি আগে আসলে বুঝতে পারিনি এমনটা হবে না। বুঝবে কেমনে? আমার বন্ধু যে একটা ইতিম ছিল, আর সবাই কি না কি কোনো অল্পতেই বিশ্বাস করেনি তো, যেটাই ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তবে এখন তুমি মুক্ত। রাসেল নামের কেউ ভালোবাসি বলে বিরক্ত করবে না, মোবাইলে কল দিয়ে বলবে না তোমার কথা না শুনলে ওর ঘুম আসে না। যেই মানুষটা আমার ভালোবাসাকে কাছে এনে দেবার জন্য কত অত্যাচার সহ্য করেছে, অথচ একটিবারের জন্য ও মুখ ফুটে তার প্রতিবাদ করেনি। আর তুই সেই মানুষটার পবিত্র ভালোবাসা নিয়ে মিথ্যা নাটক করেছো। ঠিকই বুঝবে তুমি, যেদিন কিছু করার থাকবে না। এইভাবে বলবেন না প্লিজ। আমি ওকে অনেক ভালোবাসি। কেন এমনটা করেছিস সেটা আমি নিজেও বুঝতে পারি না। সেটা আর বলে লাভ নেই, কারণ আমি তো আর রাসেলের মতো বোকা না। আপনার মিষ্টি কথায় বিশ্বাস করব। এই রাইসা, চলো তো। রাফি কথাগুলো বলে রাইসার হাত ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এসার সেখানে বসে কান্নায় ভেঙে পড়ে। আজকে যেন চোখের পানি বাদ মানছে না। আজকে ঠিকই বুঝতে পারছে রাসেল ওর জীবনের কতটা জায়গা জুড়ে ছিল। ওর কথা বলা বিরক্ত না, বরং ভালোবাসা জড়ানো যত্ন ছিল। রাসেল, তুমি কেন চলে গেলে? আমি না হয় ভুল করে কথাটা বলেছি, তাই বলে তুমি চলে যাবে? একটা বারের জন্য ভাবলে না তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? ইসরাত কান্না করতে করতে সেখান থেকে চলে যায় বাড়িতে। এদিকে রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ওর মা কাজের মেয়ের সাথে কাজ করতেছে। আম্মু, কি করতেছো শুনি? দেখছিস রান্না করতেছি, তাও জিজ্ঞেস করছিস? তোমাকে কাজ করতে হবে না, তুমি সরো তো, আমি করতেছি, বুঝতে পারলে? রাসেলের কথা শুনে রাশিদা চৌধুরীর কাজের মেয়ে লায়লা অবাক হয়ে রাসেলের দিকে তাকিয়ে থাকে। তুই রান্না করলি মানে কি? তুই কি রান্না করতে পারিস নাকি? আমি সব পারি, কারণ আমি তো রান্না করে খেয়েছি, তাই না? বাবা, এত ওভার স্মার্ট। আচ্ছা, রান্না কর দেখি কেমন করে রান্না করতে আমার ছেলে। রাসেল কান্না করতে শুরু করে। ওর কাজ দেখে কাজের মেয়েটাও যেন অবাক হয়ে দেখে যাচ্ছে। পাক্কা 2 ঘন্টা বাদে রাসেলের সব কিছু রান্না করা শেষ হয়ে যায়। রাসেল রান্না করা শেষ করে। এত কিছু তুই কিভাবে রান্না করতে পারিস, যেখানে লায়লাও মনে হয় এত কিছু রান্না করতে পারে না? হে হে, আম্মু, তোমার ছেলের সব গুণ আছে, বুঝলে?
সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, তুই বরং এখন গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নে, একটু পরে তোর বাবা চলে আসবে। আচ্ছা, আমি গেলাম। ওনাকে দিয়ে তুমি সব কিছু টেবিলে রেখো, কেমন? সেটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, তুই গিয়ে আগে ফ্রেশ হয়ে নে। রাসেল সেখান থেকে সোজা ওর রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিয়ে বেরিয়ে আসে। একটু রেডি হয়ে নিচ্ছে তখনই। ওই, তোরে যে নিচে খাবার খাওয়ার জন্য ডাকছি, শুনতে পাচ্ছিস না? আমি তো ওয়াশরুমে ছিলাম, তাহলে শুনবো কিভাবে? সেটাও তো ঠিক। ভাইয়া, তোকে অনেক সুন্দর লাগছে, তবে চুল দাড়িটা একটু সুন্দর করে কেটে ভালো পোশাক পরলেই শাকিব খানের থেকে কোনো অংশে কম লাগবে না আমার ভাইয়াকে। তাই বুঝি? আর এটাই আমার সবচেয়ে ভালো পোশাক, এর থেকে ভালো পোশাক নাই। আরে নেই তো কি হয়েছে, শপিং মলে তো ঠিকই আছে, শুধু যাওয়া লাগবে। এখন নিচে চল, বাবা বসে আছে। চল। তা হবু ডাক্তার ম্যাডামকে কেমন চালালি শুনি? ওরে তো অনেক চালিয়েছি, যেটা বলে শেষ করা যাবে না। এভাবে কথা বলতে বলতে দুজন নিচে চলে আসে। সবাই একসঙ্গে খেতে বসে। লায়লা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, সবাই যেন আজকে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে। হানার আম্মু, আজকের খাবার কি বাড়িতে না তৈরি করে কোনো রেস্টুরেন্ট থেকে এনেছো নাকি? এতটা মজা হয়েছে। রেস্টুরেন্ট থেকে আনতে কেন যাব বলো? এসব খাবার রাসেল একাই তৈরি করেছে। অহনা ও রফিকুল চৌধুরী তো অবাকের চরম পর্যায়ে। বলে কি এইসব? রাসেল এত ভালো রান্না করতে পারে? রাসেল, তুই রান্নাও করতে পারিস? তা এমন কোন কাজটা আছে যেটা তুই পারিস না, একটু বলতো। ওই তো বাবা বলে ডাকা, কারণ এটা বলার কোনো অভ্যাস নেই তো তাই। রাসেল এমন একটা কথা বলবে কেউ সেটা ভাবতে পারেনি। দূর পাগল ছেলে, আমাকেই তুই বাবা বলে ডাকবি? আর খাবারটা খুব স্বাদ হয়েছে, এই জন্য তোরে উপহার দিলাম। বিকেলে হানাকে সাথে নিয়ে শপিং করতে যাবি আর একটু ঘুরেও আসবি। অহনা তো সেই খুশি, যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। অহনা বলে ওঠে, কি মজা, কি মজা! আমি ভাইয়ার সাথে শপিং করতে যাব, আবার ঘুরতেও পারবো। কি মজা! এত খুশি হয়ে লাভ নাই, বুঝলি? কারণ শপিং রাসেল করবে, তুই তো করবি না। হ্যাঁ, আম্মু দেখছো বাবা এটা কি বলে? তার ছেলেকে শপিং করতে দেবে আর আমাকে দেবে না। আমি কি তাহলে বানের পানিতে ভেসে যাব? এই পাগলি, কাঁদিস না তো, আমি আছি তো নাকি। আর তুই কিভাবে ভাবলি তোকে না কিনে দিয়ে আমি কিছু কিনবো? অহনা এবার খুশিতে ওর ভাইকে জড়িয়ে ধরে বলে, এই না হলো আমার লক্ষ্মী ভাইয়া। ইস ভাইয়া, তুই আরো আগে কেন আমার কাছে আসলি না? তাহলে কত মজা নিতে পারতাম। এই পেতনি হয়েছে, এখন চুপচাপ খাবার শেষ কর, না হলে কিন্তু খবর আছে। দেখছো আব্বু আম্মু, তোমার পরীকে পেতনি বলল। আমি কি পেতনির মতো? হানার আম্মু, তুমি আমার মাকে বেতনি কেন বললে? এভাবে নানান কথাবার্তার মাঝ দিয়েই খাবার পর্ব শেষ করে সবাই সোফায় বসে কথা বলবে। কিছু সময় পরে রফিকুল চৌধুরী অফিসের উদ্দেশ্যে চলে যায়। বিকালে রাসেল রেডি হয়ে সোফায় বসে আছে, অহনার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই বাড়ির গেট দিয়ে একটা মেয়ে প্রবেশ করে। দেখতে একদম পরীর মতোই লাগছে। রাসেল তো একদিনে তাকিয়ে আছে, মনে হচ্ছে এই দিন কোনোদিন যদি না ভাঙতো তাহলে কতটা ভালো হতো। এইবার চলেন মেয়েটার একটু বিবরণ শুনে আসি। নীল রঙের একটা রাউন্ড জামা পরেছে, সাথে সব ম্যাচিং করা জিনিস, হালকা সেজেছে, যেটাতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। কমানোর নিচ পর্যন্ত খোলা চুল যেন রাসেলকে একদম পাগল করে দিচ্ছে। রাসেলের এমন তাকানো দেখে নীতি তো লজ্জায় পুরোই টমেটো হয়ে গেছে। নীতি ওর সামনে এসে হাতের তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, এভাবে কি দেখছেন? আগে কোনোদিন মেয়ে দেখেননি মনে হয়। মেয়ে তো হাজারও দেখেছে, কিন্তু এমন পরীর দেখা তো কখনো পাইনি, তাই মন ভরে দেখছিলাম। আরে বাবা, আপনি তো কিভাবে মেয়েদের ইমপ্রেস করতে হয় সেটা খুব ভালো করেই জানেন দেখছি। আমি জানি আমি এতটাও সুন্দরী নই, শুধু পাম দিয়েছেন। আপনি কি কোনো গাড়ি চাকা যে আমি পাম দিব? আর আপনি যদি নিজেকে অসুন্দর বলেন, তাহলে আমি ভেবে পাচ্ছি না সুন্দর বলে দাবি করবে কারা। আরে বাহ, কথা তো দেখছি ভালোই বলতে পারেন আপনি। তা আহানা কোথায়? রাসেল কিছু বলতে যাবে তখনই সিঁড়ির উপর থেকে নামতে নামতে অহনা বলে ওঠে, এই তো হবু ডক্টর ম্যাডাম, আমি এসে গেছি। ও সরি, আমাদের ভাবি সাহেবা। চুপ পেত্তি, সারাক্ষণ শুধু ফজলামি করিস তাই না? উল্লে আমার ভাবিটা দেখে রাগে টমেটো হতেও পারে। তা আমাকে আসতে বললি কেন? আর তোকে তো আজকে খুব সুন্দর লাগছে। আরে আজকে প্রথম ভাইয়ার সাথে ঘুরতে যাব তো,
একটু তো শাস্তি হবেই, তাই না? ওই পেতনি, তোর যদি কথা বলা শেষ হয়ে থাকে তো বের হ, না হলে সন্ধ্যায় গিয়ে কি হবে? ভাইয়া চল। এদিকে নিধি বারবার রাসেলের দিকে তাকিয়ে আছে, শুধু দেখেই যাচ্ছে আর মনে মনে ভাবছে। কোনোদিন কারো উপরে আমি ক্রাশ খাইনি, এই প্রথম এর উপরে আমি ক্রাশ খেলাম। ইস, ভাবতেই কেমন ভাল লাগছে। তারপর রাশিদা চৌধুরীকে বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাসেল ড্রাইভ করতে চায়, পিছনে বসে নিধি আর অহনা ননস্টপ ভাঙা রেডিওর মতো বেজেই যাচ্ছে। এই হচ্ছে মেয়ে মানুষ দুইজন একসঙ্গে হয়েছে তো হলো, কোকিলের মতো কথা বলেই যাবে। রাসেলের তো মাথা ধরে গেছে এদের কথা শুনে। অনেক সময় পর একটা শপিং মলে চলে আসে, তারপর গাড়ি পার্কিং করে তিনজনে শপিং মলের ভিতর প্রবেশ করে। অনেক শুধু দেখেই যাচ্ছে। হঠাৎ নিধির চোখে আটকে যায় একটা পাঞ্জাবির উপরে, যেটা অনা লক্ষ্য করে। কিরে ভাবি, তুই এইভাবে ওই পাঞ্জাবিটার দিকে তাকিয়ে আছিস কেন? ওই পাঞ্জাবিটা না আমার খুব পছন্দ হয়েছে। তুই যদি তোর ভাইয়ের জন্য কিনতি তবে তোর ভাইকে সেই মানাতো। টপ সুন্দরী ভাবির পছন্দ কি আর খারাপ হতে পারে নাকি? আর এটা আমারও খুব পছন্দ হয়েছে। অনা পাঞ্জাবিটা কিনে নেয়। এদিকে ওরা শপিং করতে চায়, রাসেল ঘুরে ঘুরে এটা সেটা দেখতেছে। একটা জামা রাসেলের খুব পছন্দ হয়, কিন্তু কিভাবে অহনাকে কিনে দেবে? ওর কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাই জামাটা মন খারাপ করে দেখছে, যেটা অহনা এসে দেখতে পায় আর জামাটা কিনে নেয়। এবার অহনা লক্ষ্য করে রাসেলের মুখে স্পষ্ট খুশির রেখা ফুটে উঠেছে। এভাবে ওরা তিনজন অনেক কিছু শপিং করে একটা রেস্টুরেন্টে খেয়ে ঘুরতে বের হয়। একটা নদীর ধারে আসে, যেখানকার পরিবেশটা খুবই সুন্দর, নিমিষে মন ভালো হয়ে যায়। আহানা, জানিস এই জায়গাটায় আসলে আমার অনেক ভালো লাগে, মনে হয় নিজেকে একদম হালকা মনে হয়। এই জায়গাটা আসলেই খুব সুন্দর। কলকল নদীতে বয়ে চলা ঢেউয়ের শব্দে মুখরিত পরিবেশ। এদিকে নীতি কথা বলছে আর একটু একটু সামনের দিকে হেঁটে চলেছে। রাসেল খেয়াল করে একসময় নীতি একটা জায়গায় দাঁড়িয়েছে, যেখানে মাটির এই ভেঙে যাবে। রাসেল নীতিকে টান দিয়ে সরিয়ে নিতে ওই মাটি ভেঙে নদীতে পড়ে যায়। এদিকে রাসেল আচমকা টান দেওয়ার ফলে নীতি ওর উপর গিয়ে পড়ে। সবুজ ঘাসের উপর দুজন একে অপরের দিকে অপলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনেই চোখ যেন হাজারো কথা বলতে চায়। এর মাঝে অহনা বলে ওঠে, ভাবি, তোর শুভ দৃষ্টি শেষ হলে উঠে পড়। চারিপাশের মানুষ বিনা টিকিটে সিনেমা দেখছে, বুঝলি? অহনার কথা শুনে নীতি লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি রাসেলের উপর থেকে উঠে পড়ে। ধন্যবাদ আপনাকে এভাবে আমাকে সেভ করার জন্য। ইটস ওকে মিস হবু ডাক্তার ম্যাডাম। ভাইয়া চল, অনেক তো এখানে ঘুরলাম, এখন ওদিকে গিয়ে আমার আর ভাবির পছন্দের ফুচকা খাবো। চলেন, ফুচকা পাগলির দল। বুঝি নেই ফুচকার মাঝে কী আছে যে মেয়েরা এতটা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই যে আপুমণিরা, আপনারা আমাকে একটু বলে দিন তো, আসলে কী কারণে এই ফুচকা আপনার এত প্রিয়? তারপর ওরা তিনজন একটা ফুচকার দোকানে এসে ফুচকা নিয়ে খেতে শুরু করে। রাসেলের এক প্লেটের সাথে দুই রাক্ষসী 3 প্লেট শেষ হয়ে যায়। আহানা, তুই আরও ফুচকা খাবি? অলরেডি কিন্তু 3 প্লেট শেষ করেছিস। এত তেলে ভাজা জিনিস খাওয়া কিন্তু ভালো না। আর খাবো না, অনেক খেয়েছি। আসলে ভাইয়া, এটা না দেখলেই কেমন জানি লোভ সামলাতে পারি না, শুধু খাইতেই ইচ্ছে করে। এই যে ম্যাডাম, আপনি কি খাবেন? কেউ যদি আদর করে আইসক্রিম এনে বলতো তুমি কি এটা খাবে, তাহলে খেতাম, কিন্তু এমনটা তো আমার কল্পনা। বাবারে বাবা, কি প্ল্যান মাইরি আইসক্রিম খাওয়ার। ভাবি, তোর থেকে তো আমার অনেক কিছু শিখতে হবে। নীতি কিছু বলতে যাবে, তার আগেই রাসেল আইসক্রিম নিয়ে এসে ওদের সামনে হাজির হয়। এই নিন, আপনাদের জন্য স্পেশাল আইসক্রিম, চুষলেই মজা আর মজা। ধন্যবাদ। আর আমাকে তুমি করে বলবে। এইসব আপনি বলতে আমার শুনতে বা বলতে দুটোতেই অ্যালার্জি বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। আমি আবার ইঞ্জেকশন থেকে ভয় পাই। রাসেলের কথা শুনে তো নিধি হো হো করে হেসে দেয়। রাসেল এক দৃষ্টিতে ওই হাসির মাঝে যেন হারিয়ে যায়। এত সুন্দর মনে করা হাসিও কারো হয়, যেটা নিধিকে না দেখলে রাসেল বিশ্বাসই করতো না। ভাইয়া, তোর আইসক্রিম তো গলে গলে পড়ে শেষ হয়ে গেল। আমি তো পরীর হাসিতে ক্রাশ খেয়ে বসে আছি। কি যে বলো এসব বিড়বিড় করে। দাও আইসক্রিম, তোমার খেতে হবে না। নিধি রাসেলের হাতে থাকতেই আইসক্রিম খেতে শুরু করে। এক পর্যায়ে আইসক্রিম শেষ, রাসেল একটা আঙ্গুল মুখে নিয়ে কামড় দিয়ে বসে। বাবা, এই রে, সরি, আমি তো আইসক্রিম মনে করে গেছি। ভাবি, তুই ভাইয়ের আঙ্গুলকে আইসক্রিম ভেবে খেয়ে নিচ্ছিলি। হায় রে কপাল,
আচ্ছা, এখন বাড়ি ফেরা যাক, অনেক তো ঘোরা হলো। এরপর ওরা সবাই বাসায় চলে আসে। নিধির শপিং নিয়ে ওরা বাসায় চলে যায়। আর রাসেল ও অহনা ওদের বাসায় চলে আসে। রাশিদা চৌধুরী রফিকুল চৌধুরী সোফায় বসে কথা বলেছিল, ঠিক তখনই দেখতে পায় অহনা ও রাসেল চলে এসেছে। কি রে, তোদের শপিং করা আর ঘোরা এখন শেষ হলো? কি করব, তোমার ফাজিল বৌমা তো ঘুরতে ঘুরতে সময় শেষ করে ফেলেছে, আসতেই চাইছিল না। এই দেখ, আমার বৌমার নামে কোনো দোষ দিবি না। বাবা, বৌমার মতো এত দরদ, ভাবতেই তো অনেক লাগে। তা মা, কি কি শপিং করলি ভাইয়ের সাথে গিয়ে শুনি? অনেক কিছু কিনেছি, আর ভাইয়ার জন্যও অনেক কিছু কিনেছি। এই দেখো। বাহ, সবগুলোই তো খুব সুন্দর। তা এই পাঞ্জাবিটা তো বেশি সুন্দর হয়েছে। কার পছন্দ এটা? এটা তোমার বৌমা পছন্দ করেছে। তোমার সুন্দর বৌমার পছন্দ কি আর খারাপ হতে পারে বলো? মোটেও না, নিধির পছন্দ অনেক ভালো, আর এই জামাটাও অনেক সুন্দর। এটা ভাইয়া আমার জন্য পছন্দ করেছে, তবে ভাইয়ার পছন্দ কিন্তু খারাপ না। হয়েছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে কেমন? অনেক তো ঘোরাফেরা করেছিস, এখন একটু রেস্ট নে। ঠিক আছে আম্মু, আর এই প্যাকেট দুইটা তোমাদের জন্য। অহনা সহ সবাই অবাক, এই প্যাকেটে আবার কি আছে। আর অহনা তো অবাক হয় যে রাসেল এই সব কখন কিনেছে। কি আছে এর ভিতরে শুনি? খুলেই দেখো না, তাহলে তো বুঝতে পারবে। রাসেলের কথা শুনে অহনা প্যাকেট খুলে দেখে একটা পাঞ্জাবি, তাও আবার রাসেলেরটার মতো, আর একটা শাড়ি যেটা রাশিদা চৌধুরীর মন করেছে। বাহ, তোর তো পছন্দ আছে, বলতেই হবে। বাহ, তোর তো পছন্দ আছে, বলতেই হবে। রাসেল কিছু বলতে যাবে তার আগে রফিকুল চৌধুরী বলে ওঠে, দেখছো রশিদা, এ কি বলে বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। ঠিকই বাবা মায়ের জন্য কিছু কিনে এনেছি। তোমার মেয়ে কখনো কি এনেছে দেখেছো? রাসেলের বাবা মা আসলেই অনেক লাকি ছিল যে ওর মতো সন্তান তাদের ঘরে আল্লাহ দিয়েছেন। এইদিকে অহনা ওর বাবা মায়ের কথা শোনে। আব্বু আম্মু, তোমরা পচা, ভাইয়াকে ভালো বলে আমাকে খারাপ বলতেছো। এই থাম, আর ন্যাকা কান্না করতে হবে না। আম্মু, তুমি ওকে বকা দিও না তো, দেখছোই তো এমনিতেই পেতের মতো হয়ে গেছে। রাসেলের কথা শুনে তো ওর বাবা মা হাসতে হাসতে, আর অহনা তো রাগে ফুসফুস করতে করতে রাসেলকে মারার জন্য তাড়া করে। কিন্তু রাসেলকে পায় কে, এক দৌড়ে চলে এসে রুমে আর এসে দরজা লাগিয়ে দেয়। কি হলো, ভয় পেয়ে দরজা বন্ধ করলি কেন? খোল দেখি তোর কত সাহস। আমার সাহস দিয়ে কি করবো? তোর সাহস থাকলেই হবে। দুজন এইভাবে ঝগড়া করতে থাকে, আর এইদিকে রাশিদা চৌধুরীও রফিকুল চৌধুরী কথা বলতে থাকে। দেখেছো আহানের বাবা, রাসেল আমাদের ছেলে না হওয়া সত্ত্বেও কেমন একদিনেই আমাদের আপন করে নিয়েছে। মনে হচ্ছে যেন রাসেল আমার গর্ভের সন্তান। রাসেল অনেক ভালো একটা ছেলে। হয়তো আমাদের ছেলে থাকলে ওর মতোই হতো। দেখবে, আল্লাহ একদিন আমার ছেলেকে আমার কোলে ঠিকই ফিরিয়ে দেবে। এই আশাতেই তো আজও দিন গুড়িয়ে যায়। আল্লাহ যদি আমাদের মুখের দিকে একটু ভিড়ে তাকায়। এইভাবে দুজন অনেক কথা বলে। এইভাবে হাসি ঠাট্টার মাঝে দিয়ে কেটে যায় কয়েকদিন। এই দিন সবাই খেতে বসেছে। রাসেল, আজকে তোকে আমার সাথে যেতে হবে। আমি আবেদন করে দিয়েছি, তোর কাছ আজকে পরীক্ষা। ও, তাহলে তো ভালোই হলো। তোর কিছুই করতে হবে না, শুধু কি হাজিরাটা দিবি, ব্যাস। তারপর যা করার লাগে আমি করব। না বাবা, আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী কর্ম করতে চাই, তোমার পাওয়ার অনুযায়ী নয়। সেটা ভালো কথা, কিন্তু তোর উপরে ছেড়ে দিয়ে যদি না টিকতে পারিস তখন কি হবে? আমার নিজের উপরে অনেক ভরসা আছে, আর আমি বিশ্বাস করি নিজের উপরে বিশ্বাস যত মজবুত হবে সে জীবনে ততটাই উন্নতি করতে পারবে। ওকে, ঠিক আছে, তোর ইচ্ছা, তবে পরে কি আমাকে দোষারোপ করতে পারবি না। ঠিক আছে বাবা, আমি নিজের চেষ্টায় সফলতা অর্জন করব, এই আমি বলে দিলাম। এইভাবে অনেক কথা বলে রাসেল ও বাবা মায়ের পায়ের হাত দিয়ে সালাম করে চলে যায় এয়ারপোর্টে। রাসেলকে বড় বড় অফিসারের সাথে রফিকুল চৌধুরী পরিচয় করিয়ে দেয়। রাসেল সব পরীক্ষায় শেষ করে এবং সব কিছুতেই প্রথম হয়। বিকালে বাসায় চলে আসে। কি রে, কেমন হলো তোর পরীক্ষা শুনি? আম্মু, অনেক ভালো হয়েছে, বাকিটা এখন আল্লাহর হাতে। তবে আমার আশা আছে এই চাকরিটা আমার হবেই। দোয়া করি বাবা, তোর মনের আশা যেন আল্লাহ পূরণ করে। এখন খেয়ে নে, সারাদিন তো মনে হয় কিছুই খাসনি। রাসেল ওর মায়ের সাথে খেয়ে নেয়। রুমে এসে সেই একটা ঘুম দেয়। সন্ধ্যায় ঘুম ভাঙতেই অহনার ডাক শুনে। এই ভাইয়া, উঠে পড়, সন্ধ্যা হয়ে এলো। এই ভাইয়া, ওঠ তাড়াতাড়ি। উঠছি, তুই যা। আচ্ছা, আমি গেলাম, তুই উঠে আসিস কিন্তু, না হলে আবার না জানি কি করে বসি সেটাই জানি না।
রাসেল উঠে ওয়াশরুমে চলে যায় আর অহনা চলে যায় ছাদে। রাসেল একটু পরে ছাদে চলে আসে। কি রে পেতনি, সাদে কি করিস একা একা? দেখ ভাইয়া, ভালো কিন্তু হবে না। আমাকে তোর কোন দিক দিয়ে পেতনি মনে হয়? আরে পাগলি, আমি তো তোর সাথে মজা করে বলি, তোকে রাগানোর জন্য বলি। আমি তো বুঝছি, তাই তো এতটাও রাগ করি না যাতে তোর মন খারাপ হয়। আচ্ছা, কি করিস একা একা? এই সময় না ছাদে বসে থাকতে খুবই ভালো লাগে। হালকা বাতাস, আবছা আলো, সব মিলিয়ে অসাধারণ। তুই ঠিক কথা বলেছিস, এমন সময়টা আমারও খুব ভালো লাগে। আচ্ছা ভাইয়া, তুই কি কাউকে ভালোবাসিস? অহনার কথা শুনে রাসেল থতমতো খেয়ে যায়, কি বলবে ভেবে পায় না। বলবো পরে একদিন, আজকে প্লিজ জোর করিস না, আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে হয় আমাকে বলিস, নো সমস্যা, কেমন? এইভাবে দুই ভাই বোন অনেক সময় কথা বলে ছাদ থেকে চলে আসে। নিচে খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছে। খাওয়া দাওয়া করে সবাই যার যার রুমে চলে যায়। রাসেল এসে ইশরাতের কথা ভাবতে থাকে।